আসসালামু আলাইকুম। সবাইকে শুভ বিকেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে আমাদের ইতিহাস নিয়ে মূলত আসা, আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1970 সালের ইতিহাস পর্যন্ত আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আর এই আলোচনার মধ্যেই মূলত ভাষা আন্দোলন ভিত্তিক যে ব্যাপারগুলো ছিল, ভাষা আন্দোলন থেকে শুরু করে 70-এর নির্বাচন পর্যন্ত, সেই তথ্যগুলো আমাদের উঠে আসবে আশা করি। আর পাশাপাশি আরেকটা ব্যাপারে ক্লিয়ার করি, সেটা হচ্ছে বিগত আমলগুলোতে বা পূর্বের যে আমলগুলো ছিল, আহ, যদি বলি 24 সালের আগ পর্যন্ত, আহ, ওই পর্যন্ত আমরা বেশ কিছু তারিখকে খুব বেশি গুরুত্ব দিতাম। হুম। এখন সেটা এক প্রকার লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে। যেমন 66-র 6 দফা, 68-র আগরতলা, 70-এর নির্বাচন, এই ব্যাপারগুলো খুব বেশি গুরুত্ব বহন করে না এখন। তো চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, পরীক্ষায় এগুলো আসবে না। আর একান্ত ইতিহাস জানার জন্য হয়তো আমরা এগুলো জানতে পারি, কারণ ইতিহাসকে তো কোনোভাবে পরিবর্তন করা যায় না, নাকি যায়? যায় তো নাকি? দেখতেই পাচ্ছি সাম্প্রতিক সময় ইতিহাসও পরিবর্তন হয়ে যায়। সো জানাশোনা, চাক্ষুষ দেখা ব্যাপার ইতিহাসে চেঞ্জ হয়ে যায়। এরকম করেই কিন্তু আমাদের ইতিহাস চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমাদের কে আসলে স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান নাকি শেখ মুজিবুর রহমান? যে যখন ক্ষমতায় আসে সেই ঘোষক হয়ে যায়। ইতিহাস কিভাবে চেঞ্জ হয়, এগুলো আমরা মনে হয় গতকাল এর প্রত্যক্ষ সাক্ষীটা হয়েছি সবাই, সারা বাংলাদেশ। এনিওয়ে, তো 52 থেকে শুরু করব। 52 থেকে শুরু করে 70 সালের নির্বাচন পর্যন্ত বাংলাদেশে কি ঘটেছিল এটা নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি এখানে কিছু, ওই যে বলেছি, ইতিহাস সত্যতার ব্যাপার। আমরা কিন্তু গতকালের ব্যাপারে কনফিউশনে হয়ে গেছি যে আমাদের আসলে আগেরকার প্রকৃত ইতিহাসগুলো কেমন, এটা নিয়ে চিন্তায় আছি। সো এই জন্য ইতিহাসের ব্যাপার কিছু হলেও আমি চেষ্টা করব যে সত্যিগুলো কি ছিল, আর আমরা শিখেছি কি, আমরা জানি কি, এই ব্যাপারগুলো একটু টাচ করার জন্য। তো আশা করি সবাই থাকবেন শেষ পর্যন্ত। আমরা আসি এবার মূল আলোচনায়। জাস্ট 10 মিনিটের মতো একটু বিশ্লেষণ করব, একটু জাস্ট মাথা ঠান্ডা করে সবাই শুনবেন, এবং তারপরে আমি মূল আলোচনায় যাব। খুব একটা বেশি সময় লাগবে না আশা করি। 47-এ দেশ ভাগ হলো, তাই না? তো 47-এ শেফালি, মানে শুরু করার আগেই প্রশ্ন, কে বলছে এটা? দেখি এটা, এটা কে বলেছে দেখো তো উপরে। শেফালি জিজ্ঞেস করছেন? পরে পরে পরে, হ্যাঁ, আগে শুরু করছে না। আপনি তো ভাত খাওয়ার আগে ভাত খাওয়ার মধ্যে মানে পানি ঢেলে দিচ্ছেন। এটা করা যাবে না। যেটা দেখবেন শুরু হয়ে গেছে সেখানে চুপ থাকবেন, পরবর্তীতে আমি সময় দেবো আপনাকে। যেখানে আসার, 47-এ দেশ ভাগ হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান। পাকিস্তানের দুটো অংশ হলো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, রাইট? সো পূর্ব পাকিস্তানের মধ্যে আমরা কারা পড়লাম? মনে করেন বাংলাদেশ। আর পশ্চিম পাকিস্তান আমাদের করত রাজ্য হলো, আমাদেরকে তারা শাসনের জন্য কি করলো, নিয়ে নিল, তাই না? এটা মনে করেন পুরোটাই হচ্ছে ইন্ডিয়া। এই পাশে এসে এটা পাকিস্তান। আমি জাস্ট এমনিতে আঁকলাম, অন্যভাবে নিয়েন না, আমি বোঝানোর জন্য আর কি। এটা বাংলাদেশ, এটা তো সেই সময় কি ছিল, ইস্ট পাকিস্তান ছিল। এটা ইন্ডিয়া, ইন্ডিয়ার 7 সিস্টার্স। এই পাশ দিয়ে ছিল কি, চিকেন নেক। চিকেন নেক ওদের একটা ছোট্ট সরু রাস্তা, যেটা মূলত 18 থেকে 22 কিলোমিটারের মতো দূরত্ব আর কি। এটা ইন্ডিয়ার মানে মূল ভূখণ্ড, এটা হচ্ছে পাকিস্তান। তো কথা হচ্ছে, এই এত বড় ভূখণ্ড পাড়ি দিয়ে বাংলাদেশকে তাদের শাসন করতে হবে, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য, বা জেদে পরিণত হলো এক প্রকারের, যে আমরা বাংলাকে নিয়ে নেব। সো আমাদের সাথে তাদের সংখ্যাগরিষ্ঠতা কোনটা? একমাত্র ধর্ম, আর কিন্তু কিচ্ছু না। 47-এ যখন আমরা ভাগ হলাম, আমাদের প্রথম থেকেই একটা কমন তৈরি হলো, সমস্যা। সেটা হচ্ছে আমাদের কথা বলার ভাষাটা কি হবে, এটা নিয়ে কনফিউশন শুরু হলো। আমরা কোন ভাষায় কথা বলবো, বাংলা, উর্দু, নাকি ইংরেজি, নাকি হিন্দি? সো আমাদের যেহেতু দুটো ভাষা আছে, উর্দু এবং বাংলা ছিল,
আর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অ্যারাউন্ড 56%, 56% মানুষ আমরা কি ভাষায় কথা বলতাম? বাংলা ভাষায় কথা বলতাম। সো ওই হিসেবেও কিন্তু আমরা এগিয়েছিলাম ভাষার দিক থেকে। বাট তারা বারবার এই বাংলাকে অবহেলা করা শুরু করলো, বাংলা ভাষাকে অবজ্ঞা করা শুরু করলো, যে বাংলা কখনোই কি হতে পারে না, পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হতে পারে না। 47 সালে আমাদের প্রথম যে সংগঠন ছিল, নাম শুনেছেন সবাই, তমদ্দুন মজলিস, তাই না? কি নাম ছিল? তমদ্দুন মজলিস। আপনাদের কেউ কিছু লেখার দরকার নাই, সব আছে, হ্যাঁ। আমি জাস্ট আলোচনা করার খাতিরে এটা লিখতেছি। এটার দায়িত্বে কে ছিলেন? তমদ্দুন মজলিসের আবুল কাশেম। এই আবুল কাশেম তমদ্দুন মজলিস, এটা হচ্ছে একটা সাংস্কৃতিক সংগঠন ছিল। কি ছিল? সাংস্কৃতিক বা কালচারাল সংগঠন ছিল। এটাকেই আমাদের ভাষার দাবিতে বা ভাষা নেওয়ার ক্ষেত্রে এটাকে আমরা কি করলাম, মূল হিসেবে শুরু করলাম এর মাধ্যমে। কিন্তু অত বেশি এটা ইফেক্টিভ হলো না। না হওয়ার কারণে 1948 সালে আরো একটা সংগঠন তৈরি হলো ভাষার দাবিতে। সেটাও কোনোভাবেই সেরকম ভাবে কি হলো না, প্রতিফলিত হলো না। পরবর্তী সময় 1948 সালের 22 এবং 23 ফেব্রুয়ারি, কত? 22 এবং 23 ফেব্রুয়ারি 1948 সাল, আপনারা সবাই নাম শুনেছেন। আমাদের সেই ভাষার জন্য যিনি কি করেছেন, জীবন দিয়েছেন, সেই ধীরেন্দ্রনাথ দত্ত, তাকে কিন্তু 1971 সালে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে অকথ্য নির্যাতন করা হয়। অকথ্য নির্যাতন পর্যন্ত তার চোখ তুলে ফেলা হয়, মানে জীবিত অবস্থায় তার কলম দিয়ে তার চোখ তুলে ফেলা হয় এবং তাকে অকথ্য নির্যাতন করে মেরে ফেলা হয়। সে হচ্ছে আমাদের সেই ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি মূলত সেখানে যে অধিবেশন ছিলেন, তিনি তখন এমপি ছিলেন, বাংলাদেশের হয়ে তিনি এমপি ছিলেন। তিনি প্রথম বললেন যে অধিবেশন শুরুর ক্ষেত্রে আমরা বাংলা অথবা উর্দু অথবা অ্যারাবিক ভাষা না ব্যবহার করে আমরা বাংলা অথবা উর্দুকে ব্যবহার করতে পারি, কিন্তু সেটা পাকিস্তানি বাহিনী বা পাকিস্তানের সরকার সেটা মানতে নারাজ ছিলেন। সো তিনি বাংলাদেশে আসলেন। আসার পর তিনি তৎকালীন সময় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন তাদের সাথে কথা বললেন যে না, এভাবে আমরা মূলত আমাদের ভাষার দাবিকে কি করতে পারবো না, আদায় করে নিতে পারবো না। এজন্য আমাদের কি দরকার? আমাদের দরকার একটা বৃহৎ সংগঠন তৈরি করা। আর এরও ধারাবাহিকতায় মূলত 1948 সালের 2রা মার্চ আমাদের কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম নামে একটা সংগঠন তৈরি হলো, সেটা শামসুল আলমের নেতৃত্বে। তো 48 চলে গেল। 48-এর মধ্যে লিয়াকত আলী খান, মোহাম্মদ আলী জিন্নাহ থেকে শুরু করে যারাই বাংলাদেশে আসতো তাদের কাছে আমরা আবেদন করতাম যে আমাদের কি করা হোক, রাষ্ট্রভাষা বাংলা করা হোক। বাট তারা কোনোভাবে এটা মানতে রাজি না যে বাংলা হবে রাষ্ট্রভাষা। তারা আমাদেরকে নিম্ন জাতের হিসেবে আখ্যায়িত করলো, নিম্ন বর্ণের মানুষ হিসেবে, নিম্ন বর্ণের জাতি হিসেবে তারা আমাদের কি করলো, আখ্যায়িত করলো, যে তারা যেমন নিম্ন বর্ণের, তাদের ভাষাও তো বাংলা হচ্ছে নিম্ন বর্ণের। সুতরাং কোনোভাবে কি করা যাবে না, বাংলাকে রাষ্ট্রভাষা করা যাবে না। ওকে, যেমন কাজ তেমনই। আমরা আগে থেকেই নিম্নবর্ণের, তাদের চোখে আমরা নিম্নবর্ণের হয়ে থাকলাম, আমাদের বাংলাকে স্বীকৃতি দেওয়া হলো না। এরকম করে কত 48 সাল চলে গেল, 49 সাল চলে গেল, 50 সাল চলে গেল। এর মধ্যে এই 48 সালের 2রা মার্চ যে সংগঠনটা তৈরি করা হলো, তারা মূলত ঘোষণা করলো যে আমরা 11ই মার্চ কি করব, সারা বাংলাদেশে ধর্মঘট পালন করব। এই 11 মার্চ ধর্মঘট পালন করার কারণে 11ই মার্চ পাকিস্তানের যারা মিলিটারি ছিল তারা আমাদের উপর আক্রমণ করেন। আর এই জন্য 11ই মার্চ আমাদের 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত 11ই মার্চ আমাদের ভাষা দিবস হিসেবে পালন করা হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন আসে যে 1948 থেকে 52 সাল পর্যন্ত আমাদের ভাষা দিবস কি ছিল? আমাদের ভাষা দিবস ছিল 11ই মার্চ। ঠিক আছে, এটা মাথা রাখবেন। বিসিএস যারা দিবেন তাদের জন্য এগুলো অ্যাডভান্স কোশ্চেন। তো 11 মার্চের পরে 48 চলে গেল, 49 চলে গেল, 50ও গেল। এর মধ্যে ভারত তাদের সংবিধান তৈরি করলো, নির্বাচন দিল, কিন্তু পাকিস্তান কিছুই দিতে পারে না। সর্বশেষ 52 সাল চলে আসলো। 52 সালের 31শে জানুয়ারি, কত তারিখে? 31 জানুয়ারি
52 সাল। সেদিন আমরা চিন্তা করলাম যে না, এরকম পরিষদ দিয়ে আর কোনো কাজ নয়, এখন আমাদের একটা কমিটি রিফর্ম করা উচিত, পরিষদ দিয়ে হচ্ছে না। সো এই এই উদ্দেশ্যে আমরা কি করলাম, আফসানা লাবণী মাথা ব্যথা খুব করতেছে, একটা কফি খেয়ে আসেন যান। এই উদ্দেশ্যে আমরা কি করলাম, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করলাম কাজী গোলাম মাহবুবের নেতৃত্বে, এবং সেখানে আমরা ঘোষণা করলাম 21শে ফেব্রুয়ারি, এই বছরের 21শে ফেব্রুয়ারি আমরা সারা বাংলাদেশে ভাষার দাবিতে আন্দোলন করব, ধর্মঘট করব, হরতাল করব, যা ইচ্ছা তাই করব। মোট কথা, পাকিস্তানের তখন দায়িত্বে ছিলেন গোলাম মোহাম্মদ, গভর্নর হিসেবে ছিলেন। আর আমাদের বাংলার যিনি গভর্নর বা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন তিনি ছিলেন নুরুল আমিন। তো তিনি পাকিস্তান সরকারকে ব্যাপারটা অবহিত করলেন, এবং পাকিস্তান সরকার এই অবহিত হওয়ার ব্যাপারটাকে কি করলেন, অবহিত হওয়ার পরে তারা বলল যে ঠিক আছে, তাহলে তোমরা কাজ করো, যেটা হলো যে স্বাভাবিকভাবে যেটা বলা হয়ে থাকে যে 144 ধারা জারি করে দাও 21শে ফেব্রুয়ারিতে। ওকে, 21শে ফেব্রুয়ারিতে 144 ধারা জারি করা হলো। রয়্যাল পারভেজ, কাইন্ডলি আপনাকে উপদেশ দেব, অবশ্যই মানে পোশাক পরে ক্যামেরা আসবেন, ঠিক আছে? এটা নট এ জেন্টাল বিহেভ। ওকে, সো বি কেয়ারফুল, নাহলে ওয়েটিং রুমে রেখে দেব। তো যেটা বলতে চাচ্ছিলাম যে 52 সালের এই যে 21শে ফেব্রুয়ারি যখন আসলো, তখন এই নুরুল আমিন সরকার পাকিস্তানকে জানালো ব্যাপারটা। জানানোর পর নুরুল আমিন তাকে নির্দেশ দেওয়া হলো যে 21শে ফেব্রুয়ারি তোমরা সারা বাংলাদেশে যেই যেই এলাকাগুলোতে সমস্যা হওয়ার মতো সেগুলোতে 144 ধারা জারি করে দাও। 144 ধারা জারি হলো, কিন্তু বাংলার দামাল ছেলে, এরা জন্মগতভাবে এদের রক্ত গরম, আমাদের রক্ত জন্মগতভাবেই গরম, আমরা কখনো কোনো কিছুতে কি করি না, এরকম ভয় করি না। ভয় করি কখনো, করি না। ওই যে 1400 জন মারা গেছে, তারপরেও দেখেন ভয় করে নাই, একটা মরে তো আরেকটা সামনে গিয়ে বসে থাকে, তাই না? আমরা দেখলাম, আমরা 24শে প্রত্যক্ষ লক্ষ্য করলাম এটাকে। তো এই ছেলেগুলো তখন বলছে যে কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না আমাদের ভাষার দাবিতে। ওকে, আন্দোলন শুরু হলো, 10 জন করে করে গ্রুপ হলো, হওয়ার পর আন্দোলনে চলে আসলো। তাদের বুদ্ধি ছিল এটা যে 10 জন করে আসলে হয়তো বা তেমন একটা আক্রমণ হবে না, কিন্তু সেখানেও তারা আক্রমণ করে বসলো। একই দিনে 4 জন, সালাম বরকত রফিক জব্বার সহ একই দিনে 4 জন, এবং 22শে ফেব্রুয়ারি আরো মোট 3 জন, মোট 7 জন আমাদের ভাষার শহীদ শহীদ হলেন। এর মাধ্যমে আমরা কি, এক পাশে ভাষা, আরেক পাশে সাহস হলো আমাদের, যে আমরা রক্ত দিতে জানি, আমরা কোনো কিছুতেই পিছপা হতে পারবো না বা হবও না। তো 23শে ফেব্রুয়ারি থেকে আমাদের আরো বেশি আন্দোলন বেগবান হলো, আমরা শহীদ মিনার নির্মাণ করলাম। এই ভয়টাই ধরেছিল কার, পাকিস্তানি হানাদার বাহিনীর। এই ভয়ের কারণে তারা কি করলো, ঘোষণা করলো 54 সালে প্রাদেশিক পরিষদের নির্বাচন হবে, যেটাকে আমরা যুক্তফ্রন্ট নির্বাচন হিসেবে মনে করি। এর মধ্যে 52তে আমরা আন্দোলন করলাম, 52 এই আন্দোলনের ধাক্কা গিয়ে কোথায় পড়লো, 53 সালে মুসলিম লীগের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন ওই সময়, আমাদের শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী থেকে শুরু করে আতাহার আলী, সবাই হঠাৎ করে একযোগে মুসলিম লীগ থেকে পদত্যাগ করলেন, করে বাংলাদেশে এসে নতুন একটা রাজনৈতিক দল গঠন করলেন, যার নাম হলো যুক্তফ্রন্ট। এতদূর পর্যন্ত আপাতত থাকি। এখন এখানে আসি যে আমাদেরকে ঠিক পাকিস্তান এই 1200, 1300 বা 1600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে আসলে কি ধর্মীয় কারণে আমাদের নেওয়ার পলিসি ছিল, নাকি অন্য কোনো কারণে, তাই না? ধর্মীয় কারণে নাকি অন্য কোনো কারণে, এটাতে কিছু শুভঙ্করের ফাঁকি আছে। অর্থাৎ এইখানে যখন মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নাহ দুজনকে তখন অংশীদারিত্ব ভাগ করার কথা বলা হলো ভারত শাসন আইনের মাধ্যমে, তখনই মূলত গেমটা খেলা হয়েছে ভিন্নভাবে। অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ গেম খেলছে পলিটিক্যালি, জিও পলিটিক্যালি, আর মহাত্মা গান্ধী গেম খেলেছে কি, ভূখণ্ড, মানে কতটুকু অংশ নেবে। এই বিশাল একটা অংশ নিল কে, ভারত। আর এই ভারতের মাঝখানে ছোট্ট একটা ভূখণ্ড, এটা হচ্ছে পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান, এটা নিল কে, পাকিস্তান। এখন যদি একান্তই মোহাম্মদ আলী জিন্নাহর
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেখার দরকার ছিল। আমাদের বাংলাদেশে তখন 85 বা 70/30 এরকম মুসলমান আর হিন্দুর সংখ্যা। এগুলো তো এমনিতেই সচরাচর আলাদা প্রদেশ হওয়ারই কথা। সেভেন সিস্টার্সের মধ্যে 7টা রাজ্যের 6টা রাজ্য বৌদ্ধ অধ্যুষিত, একটা রাজ্য হিন্দু এবং মুসলমান থাকে, আর 6টা রাজ্য বৌদ্ধ। তাহলে তারা কেন ভারতে আসতে পারলো? আমরা তাহলে মুসলমান হিসেবে কেন ভারতের সাথে ইনক্লুড হলাম না? দেয়ার এখানেই হচ্ছে কি ডিপ্লোম্যাটিক খেলাটা খেলছে কে? মোহাম্মদ আলী জিন্নাহ। তার প্ল্যানটা ছিল এরকম যে আমি যদি দুই ভারতের মাঝখানে আমার একটু অংশ রেখে দিতে পারি, তাহলে ভবিষ্যতে কোনোভাবে ভারত এখানে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কারণ দুই পাশ থেকেই তাকে আমরা কি করব? অ্যাটাক করব। আমরা হচ্ছি তাদের কাছে কি? পাঠার বলি, তাই না? আমরা দাবার গুটি। আমরা যেভাবে ইচ্ছা আমাদের ইউজ করতে পারবে, আর পক্ষান্তরে পাকিস্তানের কি লক্ষ্য উদ্দেশ্যটা ফুলফিল হবে। এটার পরিপ্রেক্ষিত কিন্তু আমরা 50 সালে দেখেছি। 50 সালে পাক ভারত যুদ্ধ এবং 65 সালের পাক ভারত যুদ্ধে দুটোতেই বাংলাদেশকে বাফার স্টেট হিসেবে ইউজ করে দুপাশ থেকে ভারতকে চাপ দিয়ে কিন্তু পরাজিত করা হয়েছে। তো জিন্নার প্ল্যান ছিল ভারতের মাঝখানে কি রাখা, তাদের অস্তিত্ব রাখা। এই প্ল্যানেই মূলত তারা কিন্তু বাংলাদেশকে এই ভারতের মাঝখানে রেখে দিয়েছিল। এখানে জিওপলিটিক্যালি মানে এই গেমটাতে হেরে গিয়েছিল মহাত্মা গান্ধী। তিনি জায়গা বেশি নিয়েছেন, কিন্তু আমাদের মতোই বিস্ফোরা, তাই না, করোনা ভাইরাসতে মাঝখানে রেখে দিয়েছে। দেওয়ার কারণে পাকিস্তান আমাদের ব্যবহার করে ভারতের কাছ থেকে সুবিধা ঠিক ঠিক নিচ্ছে। ভারতের যখন মাথায় এটা ধরলো, এই যে মানুষ বলে ভারত স্বাধীনতা হেল্প করেছে, হ্যান করেছে, এটা ঠিক। তবে আমার যতটুকু স্বাধীনতা দরকার ছিল তার চেয়ে বেশি দরকার ছিল ভারতকে আমাদের স্বাধীন করে দেওয়া। বিকজ যদি আমরা স্বাধীন না হতাম, এই যুগ যুগ ধরে ভারত এই বাংলাদেশের জন্য পাকিস্তানের কাছে সারা জনম কি হাতের মুঠে বসে থাকতো। এগুলো ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধ যখন পড়াবো তখন বলবো। তো তাহলে আমাদের এখানে পক্ষপাতিত্বটা কি আসলো? মূল কারণটাই হচ্ছে যে যদি পাকিস্তান আসলে মুসলিম ভূখণ্ড চাইতো, তাহলে এখানে দেখেন কাশ্মীর থেকে শুরু করে পেহেলগাম থেকে শুরু করে যেই এলাকাটা আছে, দে আর লাইক এজ বাংলাদেশ নাকি, তাদের আয়তন বাংলাদেশের মতোই হবে। তাহলে তো সেইখানে মোহাম্মদ আলী জিন্নাহ বলতেই পারতো যে আমরা এখানে মুসলিম অধ্যুষিত নিয়ে আলাদা রাষ্ট্র নিয়ে নেই। কেন বা এখানে তিনি আসলো? তো আমাদেরকে ঘোল খাওয়ানো হয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমাদেরকে নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবের প্রেক্ষাপট ছিল ভিন্ন। বাস্তব প্রেক্ষাপট ছিল এরকম যে মহাত্মা গান্ধীকে তিনি জায়গা বড় দিয়েছে, বাট তার ভিতরে আমাদেরকে বুকের ভিতরে কি পাকিস্তান বিরাজ করেছিল। এই পলিটিক্যালি হেরে গিয়েছিল কে? জিন্নাহ। এবং হেরে গিয়েছিল মহাত্মা গান্ধী, জিতেছিল জিন্নাহ। তার কারণে অট্টহাসিটা তারা হাসছে। আমরা যা চেয়েছি আমাদেরকে কেন দেয়নি? না দেওয়ার মূল কারণটা হচ্ছে এরা তো আর কোথাও যেতে পারবে না, এদের তো আমরা কি করে ফেলেছি, হাতের মুঠোয় নিয়ে নিয়েছি। ফেসবুক পাসওয়ার্ড তাকে দিয়ে দিয়েছেন, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরও দিয়ে দিয়েছেন, হোয়াটসঅ্যাপেও তার আইডিতে কি করায়, লগ ইন করা। আপনি কি তার হাতে বন্দি না? বন্দি। আপনি কখনোই স্বাধীন না, আপনি তার হাতে বন্দি। এখন যাকেই সেটা দেন না কেন, সে অট্টহাসি হাসবে, দিন শেষে ভাববে তুমি যাবে কোথায়, তোমার তো সব আমার কাছে, রাইট? সো ভুলেও এগুলো কাউকে দিয়েন না। হ্যাঁ, যারা দিয়েছেন একান্তই চেঞ্জ করে ফেলেন। এটা ঠিক যেমন ওই আইডিটাও তেমন, নিজের ব্যক্তিত্ব, স্বকীয়তা, নিজের স্বাধীনতাকে সম্পূর্ণ ভুলণ্ঠিত করা হচ্ছে। এটা যে আপনার আইডির পাসওয়ার্ডটা অন্য কেউ ইউজ করা, আপনার ব্যক্তিত্ব বলতে কোনো শব্দ থাকে না এখানে। এগুলো স্বামী স্ত্রীর চেয়ে আমার কাছে মনে হয় বিয়ে বা জিএফ এ বেশি করেন। সো বি কেয়ারফুল, এগুলো চেঞ্জ করে ফেলেন, এখনো সময় আছে। নাহলে আপনার জীবনের সবচেয়ে বড় বিপদটা তার মাধ্যমে ঘটবে। তো তাহলে আমরা এটা বুঝে নিব এখন থেকে যে আমাদের শুধুমাত্র ধর্মীয় কারণ নয়, আমাদের ভাষাগত কারণ নয়, আমাদের জিওগ্রাফিক্যালি পাকিস্তান সুবিধা নেওয়ার জন্যই আমাদেরকে তাদের সাথে অ্যাড করে নিয়েছিল। অর্থাৎ আমাদের ধর্মের চেয়েও বেশি ভূ রাজনৈতিক কারণে আমরা পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিলাম। ক্লিয়ার সবাই বিষয়টা? তো 54 নির্বাচন হলো, 53 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট সরকার গঠন হলো। যুক্তফ্রন্ট সরকার গঠন হয়ে সেখানে শেরেবাংলাকে ফজলুল হক এর নেতৃত্বে 54-তে যুক্তফ্রন্ট নির্বাচন হলো। নির্বাচনে বিপুল ভোটে আমরা জয়লাভ করলাম এবং যুক্তফ্রন্ট সরকার গঠন করলো। সেখানে গিয়েও আমাদের স্বার্থপরতা, বাঙালিরা সবসময়ের জন্য স্বার্থপর টাইপ। সো এই সেলফিশ টাইপ হওয়ার কারণে মাত্র 56 দিন সরকারটা টিকে ছিল। এরপর সরকার কি হলো? ভেঙে গেল। এই সরকার যদি টিকে থাকতো, বাংলাদেশের ইতিহাসটাও ভিন্ন হতে পারতো।
এমনও হতে পারতো আমরা রক্ত দেওয়া ছাড়াই স্বাধীন হয়ে যেতাম, এমন হতে পারতো আমরা ৭১-এর আগেই বাংলাদেশ নামের দেশটা পেতাম, কিন্তু আমরা নিজেরাই কামড়াকামড়ি করে সরকারকে শেষ করে দিয়েছিলাম। যাই হোক, ৫৫-তে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ শব্দটা বাদ দিয়ে, মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করলো সে কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তার নেতৃত্বে এটা হলো। ৫৬-তে পাকিস্তান সংবিধান করলো, করার পরে সেখানে শুধুমাত্র কি করলো? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি তারা দিল। ৫৭-তে কাকমারি সম্মেলন হলো। কেন? এখানে ভাষা নেই। এই সংবিধান না মানার জন্য লং মার্চ করলেন, যে এই শাসনতন্ত্র বাঙালিদের কোনো প্রকার উপকারে আসে নাই। আমরা তো খালি একজনকে জীবনে সব পড়ে শুনে শেষ করে ফেলেছি, তাই না? নদীর নাম কোন নদীর তীরে জন্মগ্রহণ করেছে, কে আর কোন ডাক্তার চিকিৎসা করেছে, কতদিন কত ঘন্টা জেলে ছিল সেটাই জেনেছি, কিন্তু ভাসানী যে এর আগে কত বড় অবদান আমাদের জন্য রেখে গেছে সেটা আমাদের মাথায় নেই। আছে? সেই ধীরেন্দ্রনাথ দত্ত যে কত বড় অবদান রেখে গেছে তার কথা আমাদের মাথায় নেই। তখন ভাসানী কি করলো? কাকমারি সম্মেলন, টাঙ্গাইলের সন্তোষে কাকমারি নামক একটা জায়গায় ৭ই ফেব্রুয়ারি ১৯৫৭ সাল তিনি সম্মেলন করলেন। ইতিহাসে এটাই কাকমারি সম্মেলন নামে পরিচিত। তিনি সেখানে ঘোষণা করলেন, পাকিস্তান শাসনতন্ত্র বাঙালিদের জন্য, বাংলাদেশিদের জন্য কোনো উপকার বয়ে আনে নাই। যদি এটার কোনো ব্যত্যয় না ঘটায়, যদি এটা পরিবর্তন না হয়, যদি এটা সংস্করণ না হয়, তাহলে আগামীকাল থেকেই পাকিস্তানকে আসসালামু আলাইকুম। নাকি? সে কে বলেছে? ভাসানী বলেছে। ভাসানীকে চিনি আমরা? কি জানি বলেন তো ভাসানীর সম্পর্কে? একটা ওয়ার্ড জানেন? বলতে পারবেন? শুধু জানেন কি জানেন? মজলুম জননেতা মাওলানা ভাসানী। আর কিছু কেন জানেন না? এটা কার ব্যর্থতা? আমার? আপনার? নাকি রাষ্ট্রের? জানতে হবে। ভাসানী বলেন, শেরে বাংলা বলেন, সোহরাওয়ার্দী বলেন, একে খন্দকার বলেন, আসম আব্দুর রব বলেন, উসমানী বলেন, জিয়াউর রহমান বলেন, শফিউল্লাহ বলেন, তারপর কে আছে, খালেদ মোশাররফ বলেন, মুস্তাক, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, একজন সম্পর্কেও জানি? বলতে পারবেন একজন সম্পর্কে? একটা করে প্রশ্নের বাইরে দুটা প্রশ্ন জানেন? একটা প্রশ্নের বাইরে কেন জানেন না? আর আরেকজনের ঠিক কোন ডাক্তার চিকিৎসা করছে সেটাও আপনি জানেন। এই জায়গায় আমাদের অসঙ্গতিটা। একটা দেশের জন্য বিসর্জন সবাই দেয়। এই সেই ধীরেন্দ্রনাথ দত্ত শুধু কি জানেন? ভাষার দাবিতে তিনি প্রথম কি করেছেন? আন্দোলন করেছেন। আর কি জানেন তার সম্পর্কে? জানেন কিছু? কোথায় জন্মগ্রহণ করেছে? সে কিন্তু কুমিল্লার মানুষ। ঠিক আছে? সো কোথায় জন্মগ্রহণ করেছে জানেন? অথচ তার চোখ তুলে নিয়েছে জীবন্ত অবস্থায়। এরকম কাউরে নিলে তো তাকে নিয়ে মনে হয় যে নাচানাচি করতো, বাংলাদেশের আকাশের মধ্যে তার ছবি তুলে রাখতো। চোখ তুলে ফেলেছে জীবন্ত অবস্থায়। হ্যাঁ, তারপরে জীবন্ত অবস্থায় তার বুকের মধ্যে চড়ে বুট দিয়ে তার বুকের পাঁজর এবং পিঠের হাড় এক জায়গা করে ফেলেছিল। তারপরও ক্ষান্ত হয়নি। তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখে বলেছিল, একে থুথু দাও সবাই, এ জাতীয় বেঈমান। কে করেছে? পাকিস্তান। পাকিস্তান করেছে, কিন্তু কে জীবন দিয়েছে? ধীরেন্দ্রনাথ দত্ত। তাকে কোনোদিন মনে রাখেন? বলতে পারবেন? তার কোনো ইতিহাস আছে আমাদের বইয়ে? নাই। একজনকে ক্লাস 3 থেকে 12 পর্যন্ত তুলে ফেলেছেন। হ্যাঁ, ওয়াশরুম থেকে শুরু করে মানে স্কুল প্রতিষ্ঠান তার নামে সব লিখে দিয়েছেন। তো মানুষের চেঞ্জ কি এমনি আসে? এমনি রেভলিউশন হয়? আরেকটা হবে সামনে, অপেক্ষা করেন। অপেক্ষা করতে হবে। সো কেন হয়েছে এগুলো? যদি কোনো সরকার, যদি আমি বলি, যদি শেখ মুজিবুর রহমানের কোনো ক্ষতি করে থাকেন, তার মেয়ে করেছে একমাত্র, আর কেউ না। সে মাথার উপরে থাকার কথা, তাকে কেন পায়ের নিচে ফেলা হলো? তার মেয়ের জন্য। সে যদি সারা বাংলাদেশে 10,000 মূর্তি তৈরি না করতো, মূর্তি ভাঙতো না। সে যদি সকল প্রতিষ্ঠানে তার ছবি না ঝুলাইতো, ছবিকে ছিঁড়তো না। দ্যাটস রিয়েলিটি। সে যদি সকল একবারে প্রাইমারি প্রতিষ্ঠানের নামটাও যদি তার নামে না রাখতো, সেই নামগুলো চেঞ্জ হতো না, এমনিতেই মাথার উপরে থাকতো। তার অবদান কি ভোলা যাবে? যাবে না। কে ভুলাইছে? ওই মাত্র এই মহিলাটা তেলবাজি করতে গিয়ে সব শেষ করে দিয়েছে। আজকে পাকিস্তান মোহাম্মদ আলী জিন্নাহকে তাদের প্রভুর মতো ভক্ত করে, তাই না? ভক্তি করে। মহাত্মা গান্ধীকে ইন্ডিয়া প্রভুর মতো ভক্ত করে। কেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে অবহেলিত হলো? শুধু যদি তিনি সবার থাকতেন, কখনো এটা হতেন না। এনিওয়ে, এটা যদিও মানে ইয়ের কথা, মানে ওই সময় থেকে আমি এটা আলোচনা করতেছিলাম। তো 57-তে তিনি কি বলেছেন?
কাকমারি সম্মেলনকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে তিনি প্রধান অতিথি করেছিলেন, করে বলেছেন যে সোহরাওয়ার্দী, তুমি যদি আমাকে গুলি করে মেরে ফেলো তবু আমি শাসনতন্ত্র মানব না। তুমি যদি আমাকে বোম বাস্ট করে শেষ করে দাও তবু আমি শাসনতন্ত্র মানব না। তুমি যদি আমার কবরেও কোনো বোম বাস্ট করো তাও আমি বলবো মানব না। কতটা একাগ্রতা থাকলে এই বাংলার মানুষের জন্য তিনি এটা বলতে পারে? তাকে ভুলে গেছি না? আছে তার কোনো স্মৃতি, অস্তিত্ব আছে? আর একজনকে নিয়ে নাচানাচি সব করে। ওকে, 57 চলে গেল, 58তে আইয়ুব খান শাসনভার নিল, শাসন করে তিনি ইস্কান্দার মির্জাকে পরাজিত করে বেসিক ডেমোক্রেসি তৈরি করলেন পুরো পাকিস্তানে। পূর্ব পাকিস্তান থেকে 40,000 ভোটার, পশ্চিম পাকিস্তান থেকে 40,000 ভোটার, মোট 80,000 ভোটার নিয়ে তিনি নির্বাচন, একটা ডামি নির্বাচনের ব্যবস্থা করলেন। এই নির্বাচন দিয়ে তিনি 10 বছর ছিলেন। 62তে শিক্ষা আন্দোলন হলো, যেখানে ওরা উর্দু ভাষায় বই লিখেছিল, আমরা আন্দোলন করে আমরা বাংলা ভাষায় বই আমাদের নিয়ে নিলাম। 65তে আবার ভারত পাকিস্তান যুদ্ধ, 66তে 6 দফা করলো শেখ মুজিবুর রহমান, 68তে আগরতলায় যে ষড়যন্ত্র হয়েছিল এটাকে সত্য মামলা বলে, এই মামলা হলো 35 জনের নামে। 69-এ এই আন্দোলনের, এই মামলার যারা আসামি তাদেরকে নিয়ে আবার মুক্ত করার জন্য আন্দোলন হলো, সেখানেও 4-5 জন মারা গেল। 69-এ গণঅভ্যুত্থান হলো, সেখানেই মূলত আইয়ুব খান কি করলেন, পদত্যাগ করে কার হাতে ক্ষমতা দিলেন? ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিলেন। 70-এ নির্বাচন হলো প্রাদেশিক এবং কেন্দ্রীয়, সেখানে আওয়ামী লীগ সরকার বিপুল ভোটে বিজয় অর্জন করলেন। বাট পাকিস্তান হানাদার বাহিনী কোনোভাবেই শাসন দেবেন না। তারই পরিপ্রেক্ষিতে 71 চলে আসলো। আজকে এতটুকু পর্যন্ত আপনাদেরকে আমি পড়াবো। তাহলে আমরা এতটুকু মোটামুটি জানলাম যে আসলে আমাদের শুধুমাত্র কিসের জন্য না, আমাদের রাষ্ট্রভাষার জন্য না, আমাদের ধর্মের জন্য না, আমাদের এখানে ভাষাটাও অনেক বেশি, আমাদের জিওগ্রাফিকটাও অনেক বেশি কাজ করেছে। এবার আমরা আসবো সেগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো বিশ্লেষণ করার জন্য। প্রথমে আসি, পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন ভাষা আন্দোলনের সময়? ভালো করে দেখেন, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ। কে ছিলেন? মালিক গোলাম মোহাম্মদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। কে ছিলেন? নুরুল আমিন। তাহলে 3টা তথ্য আগে এত বেশি গুরুত্বপূর্ণ ছিল না, এখন বেশি গুরুত্বপূর্ণ। 3টা তথ্য সবাই দয়া করে মুখস্থ করে ফেলবেন, সামনের যে কোনো পরীক্ষা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা আসি, আমাদের এই ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় কবে? এটা নিয়েও তো একটা কিছু থেকে যাচ্ছে, তাই না? তো ভাষার স্বীকৃতিটা পেলাম কবে থেকে? 52 আন্দোলন, 71-এ আমরা স্বাধীন হলাম। কিন্তু দেখেন এখানে ভালো করে খেয়াল করে যে 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কোর 30তম বৈঠকে 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়, পালন করার জন্য পারমিশন, মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে এখানে কথা থাকলো, আমরা স্বাধীন হলাম 72-এ, 71-এ আমাদের সরকার গঠন হলো 72-এ, তাহলে প্রায় 27 বছর কেন লেগে গেল আমাদের এই ভাষার স্বীকৃতি নিতে? তাই না? কেন লেগে গেল? আমরা তো ওই বছরেই স্বীকৃতি নিতে পারতাম, কেন আমাদের এত দিন লাগলো? এই কেনর কোনো উত্তর নাই। ঠিক আছে, এটার কোনো উত্তর নাই। মোট কথা এটা উত্তর দিতে পারবে না, নাই কোনো উত্তর। আমরা এত বেশি স্বাধীন চেতা, এত বেশি আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি, মুক্তিযুদ্ধের বলে বলিয়ান হয়ে যাই, বাট আমার ভাষার স্বীকৃতির জন্য আমাকে কেন 27 বছর ওয়েট করতে হলো? কোনো উত্তর নাই, এখানে সবাই নীরব। এবার আসেন দ্বিতীয়ত, 2000 সাল থেকে 188টা দেশ 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা শুরু করে। মানে এতদিন আমার লেগে গেল, প্রায় 28 বছর পর আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলাম। এবং তাজ্জব হয়ে যাবেন, এই স্বীকৃতির জন্য কিন্তু সিডনি থেকে 2জন বাংলাদেশি যে ছিল, যে নাগরিক, সেখান থেকে আবেদন করে এবং তারা বাংলাদেশকে একটা চিঠি পাঠায় যে আমরা এটার জন্য আবেদন করতেছি, আপনারা সম্মতি দিবেন কিনা। তখন বাংলাদেশ সম্মতি দেয়। কেন ভাই, তুমি কি 72-73-এ পারো নাই এটা স্বীকৃতি নিতে? না হয় 73-এই পারো নাই, 78-এ তো জিয়াউর রহমান ক্ষমতায়, 79-তেও ক্ষমতায়, 81 পর্যন্ত ক্ষমতায়, তখন পারো নাই কেন? তারপরে আমার এরশাদ কাকু আসলো, তখনও নিতে পারলো না কেন? এই কেনর কোনো উত্তর নাই। অর্থাৎ ওখান থেকে পরামর্শ চাওয়া হলো, তখন বাংলাদেশ থেকে এটা ইউনেস্কোর কাছে পাঠানো হলো, তারপর আমরা স্বীকৃতি পেলাম। এবং দেখেন জাতিসংঘ আমাদের কত সালে স্বীকৃতি দেয়? 2008 সালে, মানে আপনার যুগে আমার যুগে এই ভাষার স্বীকৃতি আমরা পেয়েছি।
অথচ আন্দোলনটা হয়েছে আমাদের বাপের যুগে, নাকি নাকি দাদার যুগে, অনেকের দাদার যুগে। দাদার যুগের আন্দোলন, দাদার যুগে পাওয়া আমাদের স্বর্ণ ভান্ডার, আমরা সিন্ধুক খুলেছি 2008 সালে আমাদের জন্মের পর। কেন? উত্তর নাই। শুধু 52 থেকে যারাই যেভাবে থাকেন না কেন, যারে যে কোনো রাজনৈতিক পলিসিগত আপনার সাপোর্ট থাকুক না কেন, আপনি অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন্স, আপনাকে অফকোর্স সবার আগে আমার দেশটাকে কি দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। আপনার যেটাই থাকুক না কেন, আমি যদি আপনাকে 52 থেকে 71 পর্যন্ত 1000টা প্রশ্ন করি, 1000 উত্তর দিতে পারবেন না। উত্তর নাই। ঠিক আছে? 1000টা কেন বের হবে? আপনি ভালো করে পড়াশোনা করেন, আপনার মধ্যে কেন বের হবে। এই জন্য আমি প্রায় বলি যে এদেশের ইতিহাসকে যদি আপনি জানেন, হয় আপনি পাগল হবেন, না হলে বিপ্লবী হবেন। আপনি কোনোদিন সুস্থ মানুষ থাকতে পারবেন না। কি পরিমাণ বিকৃতি করা হয়েছে। এই যে শিওর থাকেন গতকালের যে ঘটনা, এটাও তারেক রহমানের নামেই আগামীতে পাবলিশড হয়ে যাবে। আমি আপনি হয়তো জানবো, কিন্তু আমার প্রজন্ম আবার এটা নিয়ে কনফিউশন, তারেক রহমান নাকি নাহিদ ইসলাম। কারণ ওয়ান্স আপন এ টাইম আপনি এটা থিঙ্ক করতেই পারেন, অফকোর্স নাহিদ ইসলাম একদিন একদিন প্রধানমন্ত্রী হবে। সো তিনি যদি এটা হন, তাহলে তখন তো তার নামে চালাবে, আবার তারপরে কে আসবে তার নামে চালাবে। এই যে এভাবে শুরু হলো, 71 যেমন কন্ট্রাডিক্টরি, এখন 24 হবে কন্ট্রাডিক্টরি। কেন ভাই প্রকাশ্য ইতিহাসটাকে অস্বীকার করতে হবে? আপনি কি চাইলে বঙ্গবন্ধুর ইতিহাসকে এদেশ থেকে মুছে ফেলতে পারবেন? কখনোই সম্ভব না। বিফোর লিবারেশন, আফটার লিবারেশনের মধ্যে তফাৎ আছে। সে যখন শাসন পেয়েছে তখন সে স্বৈরাচারী হয়েছে, বাট বিফোর লিবারেশন, মুক্তিযুদ্ধের আগের অবদান তার কোনোভাবে অস্বীকার করার কোনো কি নেই, জো নেই, তাই না? তো আপনি এখন অস্বীকার যদি করেন, তাহলে আপনি ইতিহাসকে বিকৃত করলেন। ঠিক এটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। ঠিক যেমন তাকে আমরা 100-তে 100 আসন বসাতে পারবো না, ঠিক জিয়াউর রহমানের অবদানকে আপনি ভুলতে পারবেন না। কারণ সে 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন, 11 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন, সে জেড ফোর্সের প্রধান ছিলেন, তাই না? তার অবদান তো ভোলা যাবে না। তো যদি আপনি তাকে ভুলতে চান, তাহলে আপনি ইতিহাস বিকৃত করলেন। এটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসের বর্তমান প্রেক্ষাপট। আমরা যখন ক্ষমতা আসি, তখন আপনার মতো আমার মতো করে সব কি করতেছি, ইতিহাস বানাচ্ছি। আর আমার প্রজন্ম গিয়ে কনফিউশনে পড়তেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা। কঠিন অবস্থা, তাই না? এনিওয়ে, তাহলে আমরা 2008 সালে আমাদের জাতিসংঘ থেকে এটার কি পাই, স্বীকৃতি পাই, ভাষা আন্দোলনের। এবার আমি একটু ভিন্ন আঙ্গিকে যাই। অনেকেই অনেকভাবে পড়ায় আপনাদেরকে। আমি চেষ্টা করেছি ভাষা আন্দোলনের সাথে সাথে ভাষা শহীদদের ছবি সহ একটু দেখিয়ে দেওয়ার জন্য, তারা কেমন ছিল দেখতে, কখন জন্মগ্রহণ, কোথায় জন্মগ্রহণ করেছে। দরকার আছে না? আছে তো নাকি? কারণ আপনারা যদি ছবি দেওয়া হয় সামনে, এটা এটা কারা ছিল বলতে পারবেন না, কঠিন হয়ে যাবে। সো আমরা তাদেরকে একটু দেখার চেষ্টা করি। প্রথমে আসি ভাষা শহীদদের পরিচয়। 1 নম্বরে ভাষা শহীদ রফিক, তার ছবিটা দেখেন। যেগুলো পড়বেন, জন্ম, জন্মস্থান এবং সাল, এই ব্যাপারগুলো পড়বেন বেশি করে। 3-4টা তথ্যই পরিমাণ আসে। তিনি 1926 সালে জন্মগ্রহণ করেন, 30শে অক্টোবর। কোথায়? মানিকগঞ্জে। প্রচুর পরিমাণ পরীক্ষা দেয়। আগে দিত না, এখন দেবে। আগে তথ্য অনেকটাই কি ছিল, একপাক্ষিক ছিল। এখন আশা করি সেরকম হবে না। যদি সেরকম হয়, তাহলে ধরে নেবেন যে এটাও শেষ। তো সেটা কি? ভাষা শহীদ রফিক উদ্দিন, তাকে বলা হয় প্রথম শহীদ। কি বলে? প্রথম শহীদ বলা হয় তাকে। ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন? রফিক উদ্দিন আহমেদ। তিনি পারিল গ্রামে, বর্তমান রফিকনগরে জন্মগ্রহণ করেন। তার এটা আসে, পারিল গ্রাম আসে, মানিকগঞ্জ আসে, এই দুটো সবচেয়ে বেশি আসে, এবং এটা আসে। সো 3টা তথ্য মনে রাখবেন যে প্রথম ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন? পারিল গ্রামে, মানিকগঞ্জ জেলায়। তারপর আসেন শহীদ আবুল বরকত। আরেকটা ব্যাপার বলে রাখি, আমাদের ভাষা আন্দোলনের সময় 2জন কিন্তু ভারতের ছিলেন। হ্যাঁ, দুজনের জন্ম ভারতের ছিল, বরকত এবং শফিউর। কে কে? বরকত এবং শফিউর রহমান। এই দুজনের বাড়ি কোথায় ছিল? ভারতে ছিল। ওই যে বলেছি না, এখানে কিছু যোগ সাজক আছে। কেমন? যখন ইন্ডিয়া টের পেয়ে যাচ্ছিল, গিয়েছিল যে যদি বাংলাদেশকে এখানে স্বাধীনতা না দেওয়া যায়, যদি কোনোভাবে এটা না হয়, তাহলে সারা জনম তাদেরকে পাকিস্তানের অধীনে থাকতে হবে। এটা বিগ একটা ফ্যাক্টর ছিল।
সো এই ফ্যাক্টরটা কাজ করেছে 52 সাল থেকেই। আপনাদেরকে বললাম না যে যদি ইতিহাসের ভিতরটায় ঢুকি তাহলে এখন অনেকের মাথা ঝিমঝিম করে যাবে, ঝিমঝিম করে উঠবে। কেন উঠবে? এখানে দুজন ছিলেন ইন্ডিয়ার। কেন দুজন ইন্ডিয়ার ছিল বলেন তো? এই কেন কোনো উত্তর নাই। তাদের জন্ম কোথায় দেখেন, আবুল বরকত মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমায় জন্মগ্রহণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গে। আর শফিউর রহমানও পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে। সো এই দুজন ঢাকা ইউনিভার্সিটির ছিলেন, দুজন ঢাকা ইউনিভার্সিটির ছিলেন, দুজনেই ইন্ডিয়া থেকে এসেছেন বা ইন্ডিয়া তাদের জন্ম হয়েছে। কেন তাহলে? হোয়াই? কেন তারা বাংলার জন্য আন্দোলনে আসলো? এই কেনর কোনো উত্তর নাই। তাদের তো দেশের ভাষা নিয়ে কোনো টেনশন নেই, আছে নাই? তাহলে আমার বাংলা ভাষার জন্য তারা কেন রাস্তায় নেমে জীবন দিল? তাই না? এবং আরো অবাক হবেন, আমাদের প্রথম শহীদ মিনার শফিউর রহমানের পিতা এসে উদ্বোধন করেছেন। আমাদের এখনকার শহীদ মিনার বরকতের মাতা এসে উদ্বোধন করেছেন। তাহলে আমাদের রফিক উদ্দিন গেল কই? আব্দুল জব্বার গেল কই? তাদের মাতা পিতা কি এটা উদ্বোধন করতে পারতো না একান্তই? কেন আসলেন তারা? এই কেন কোনো উত্তর নাই। বুঝেছেন? আপনারা সবাই মানে ভাষা ভাষা পড়াশোনা করি আমরা, এজন্য অনেক কিছু আমাদের হাইট থেকে যায়। সো পড়াশোনা করলে গভীর থেকে পড়ার চেষ্টা করবেন। এটা শুধু চাকরির জন্য পড়বেন এমন যদি কারো আকাঙ্ক্ষা থাকে, সে কখনোই ইতিহাস জানতে পারবেন না। আপনাকে চাকরি প্লাস জানার জন্য পড়তে হবে। ইউর ইউর এজ কি সিনিয়র সিটিজেন্স ইন ইউর কান্ট্রি, এবং অফকোর্স জেনজি আপনারা। সো জেনজি যদি হয়ে থাকেন, আপনাদের কিন্তু এগুলোতে মাথা ঘামাইতে হবে, এগুলো নিয়ে আপনাদের ডিসকাস করতে হবে, আলোচনা করতে হবে। আপনাদের মাধ্যমেই হয়তোবা প্রকৃত ইতিহাসটা কি হবে, উন্মোচিত হবে। এনিওয়ে, তাহলে তিনি মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন এবং কত সালে 1927 সালে জন্মগ্রহণ করেন আবুল বরকত। ভাষা সৈয়দ আব্দুল সালামের কথা আপনারা জানেন। এখানে প্রশ্ন আসছিল ফেনী জেলায় আব্দুল সালামের জন্ম কোথায়? ফেনী জেলায় তিনি জন্মগ্রহণ করেন কত সালে? 1925 সালে। আর তারপরে তার মৃত্যুর ব্যাপারগুলো বইয়ে আছে এবং এগুলো খুব একটা বেশি আসে না। তিনি নবম শ্রেণী পর্যন্ত কি করেন? পড়াশোনা করে কিসের চাকরি নেন? ঢাকা আসেন, ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রি বিভাগে পিয়ন হিসেবে তিনি চাকরি করেন। কে এটা? আব্দুল সালাম। সো ওই দিন যখন আন্দোলন হয় তিনি মিছিলে গিয়েছিলেন এবং সেখানে তার উপরে অতর্কিত গুলি এসে পড়ে। সে কে? আব্দুল সালাম। তারপরে আমরা আসি আব্দুল জব্বার, নাম শুনেছেন সবাই। 1919 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি মূলত বলা হয়ে থাকে যে সমাবেশে এসেছিলেন কি এসেছিলেন না, এটা নিয়ে কিন্তু কি আছে, মানে কনফিউশন আছে, আসলে এসেছিলেন কিনা। পথচারীরাও নিহত হয়েছে অনেক, তাই না? সো পথচারীদের মধ্যে আব্দুল জব্বার একজন, এরপর হচ্ছে আমাদের ওহিউল্লাহ একজন, আমরা দেখাচ্ছি। এরপর আসেন শফিউর রহমান, যে শফিউর রহমানকে নিয়ে আপনাকে বললাম। দেখেন জন্ম 1918 সালে, মৃত্যুবরণ 1952 সালে। কোন নগর? হুগলি, 24 পরগনা, পশ্চিমবঙ্গে ভাষা শহীদ শফিউর রহমান জন্মগ্রহণ করেন। ঠিক আছে, মিলে গেছে দুজন ইন্ডিয়ার। সেই দুজন ইন্ডিয়াতেই মূলত জন্মগ্রহণ করেছিলেন। আমার মনে হয় না আজকের আগে আপনারা কেউ জানতেন এই দুজন ইন্ডিয়ার। শিওর? কেউ জানতেন আজকের আগ পর্যন্ত যে এটা আসলে এরা ইন্ডিয়াতে ছেড়ে জন্মগ্রহণ করেছে? জানতেন না? বলেন বলেন, আপনাদের আনমিউট করা আছে। জানতেন? কেউ জানতেন কিনা? স্যার রেসপন্স করুন। পশ্চিমবঙ্গ যে জন্ম এটা জানতাম স্যার। আচ্ছা, একজন জানতো। এরপর জানতাম না স্যার। আজকে প্রথম জানলেন না নাকি? স্যার, জানতাম না। স্যার আজকে প্রথম জি জানলাম। স্যার। স্যার আজকে জানার প্রথম আগ্রহ জানলাম কখনো স্যার। হয় নাই? ক্লাস ক্লাস থ্রির আপনার বাংলা ক্লাস আপনার বোর্ডে ক্লাস আছে। করলে স্যার আগ্রহ হয় স্যার, আগে কখনো হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ক্লাস করে স্যার আগ্রহ হচ্ছে, আগে কখনো এইভাবে আচ্ছা, আগ্রহ হয়নি। আর কখনো আর আগ্রহ হয় এটা নাই? শুধু না স্যার। ইন্ডিয়াতে আচ্ছা, হয়েছে। বুঝতে এখন পারছি। তো এভাবে বিস্তারিত জানি না বুঝতেছে, তখন ওই যে স্যার জন্ম মৃত্যু সাল এগুলা মুখস্থ করার মতো আর কি, তোতা পাখির মতো ওই রকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি তাহলে। হ্যাঁ, স্যার তো আবুল বারাকাত কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল? জি, ও সান্ধ্যকালীন স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, স্যার সমাজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তো যাই হোক, যেখানে আসছিলাম, শফিউর রহমান তিনি 24 পরগনায় জন্মগ্রহণ করেছিলেন। তার মৃত্যু সম্পর্কে এখানে আছে, অত বেশি আসে না। আব্দুল আউয়াল একজন অবহেলিত আমাদের ভাষা শহীদ। আব্দুল আউয়াল রিক্সা চালক ছিলেন এবং তার পাশাপাশি তিনি কেরানির চাকরিও করেছেন। এই আব্দুল আউয়ালকে আমাদের ভাষা শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু কেন দেওয়া হয়নি?
এই কেনর কোনো উত্তর নাই। অর্থাৎ আমাদের যে সে আসলো সেই স্বীকৃতি পেল, আব্দুল আওয়াল একজন রিক্সা চালক ছিল, এটাই কি তার অপরাধ ছিল? তো আমার ভাষার জন্য যে কোনোভাবে যে কোনো উপায়ে যদি জীবন দেয়, সেই তো কি শহীদ হওয়ার কথা, তাই না? এই যে 24-এ শহীদ হলো, আপনি জানেন না হয়তো 24-এ অনেক শহীদ হয়েছে। এটা নিজে নিজে মানে অন্য কোনোভাবে কেউ ছাদ থেকে পড়ে হাত পা ভাঙছে, তো তিনি জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আহত হিসেবে সে টাকা পয়সা নিয়েছে। অনেক এরকম আছে, অনেক। এবং অনেকেই বিপরীত পক্ষের হয়ে গুলি টুলি খেয়ে শহীদ হয়ে সে এখন শহীদ, জুলাই শহীদ হিসেবে সে নাম লিখিয়েছে অন্য পক্ষের। এটাও হয়তো ভিতরের ব্যাপার। তো যাই হোক, তাহলে আমার এই আব্দুল আউয়ালকে কেন স্বীকৃতি দেওয়া হলো না? কথিত আছে যে তিনি রিক্সা চালিয়ে যাচ্ছিলেন, এই মুহূর্তে পাকিস্তানি জিপ এসে তাকে কি করে, অ্যাটাক করে বসে, মানে তাকে পিষে দিয়ে চলে যায়। তো তিনি তো এক প্রকার শহীদ। এখন আমাকে আন্দোলনে যেতে হবে এটা তো না। যদি আপনার আন্দোলন না করতেন তাহলে তিনি মারা যেতেন না, তাহলে তাকে শহীদ বলা যাবে না? কেন তাকে স্বীকৃতি দেওয়া হলো না? এই কেন কোনো উত্তর নেই। এবং সবার শেষে আসি ওহিউল্লাহ, ঠিক আছে? মাত্র 8 বছর বয়স ছিল তার। কত বছর? 8 সবচেয়ে বছর বয়স ছিল। বাবা হাবিবুর রহমান পেশায় ছিলেন রাজমিস্ত্রি। তিনি মূলত তার বাপের সাথে রাজমিস্ত্রি কাজ করাকালীন সময় হঠাৎ করে তার মাথায় এসে গুলি লাগে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এই হচ্ছে একে বলা হয় সর্বকনিষ্ঠ ভাষা শহীদ। ভাষা বলে শহীদ, সর্বকনিষ্ঠ ভাষা শহীদ। সর্বকনিষ্ঠ। আচ্ছা, আপনারা এখনো সাজ্জাদ স্যারের ক্লাস করেন নাই? জি স্যার। করেছেন না? ওনার কটা ক্লাস হয়েছে? স্যার এখানে করি নাই, মানে বিবিএস করছি আজকে, মানে ইন্টারন্যাশনাল হয় নাই, ক্লাস হয় নাই। এই সাজ্জাদ স্যার কিসের লিটারেচার নেয়? সাজ্জাদ স্যার স্যার তো বলছি সাজ্জাদ অন্যান্য স্যার এই ক্লাস নেয় না। বাংলাদেশ দেওয়া স্যার বিষয়গুলি নেই। আন্তর্জাতিক বিষয়ে আন্তর্জাতিক 11 থেকে লিটারেচার কই? উনি তো বিসিএস আর হচ্ছে প্রাইমারিতে নিয়েছিল, এখানে স্যার ওনার ক্লাস নেই। এখানে এখনো দেয় নাই। এখানে আন্তর্জাতিক আছে ক্লাস এখন সামনে, তাই পর্যন্ত বললাম। হয়নি। এখানে সামনে না, আপনাদের এখনো আন্তর্জাতিক ওনার নেবেন ক্লাস উনি। পাইনি। জি স্যার, এটাই বললাম, আন্তর্জাতিকে নেবে উনি, আচ্ছা, কিন্তু সমস্যা স্যারের নেই, ক্লাস সমস্যা নেই। এখনো তাহলে পান নাই, পাবেন, সমস্যা নেই। মানে আন্তর্জাতিক হয়েছে কিনা এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। তার মানে আন্তর্জাতিক হয়নি আপনাদের এখনো। এখনো হয়নি, তাই না? ওকে, না, ঠিক আছে। তাহলে সর্বকনিষ্ঠ পরীক্ষা প্রশ্ন আসে, সর্বকনিষ্ঠ ভাষা শহীদ কে? হ্যাঁ, শহীদ সর্বকনিষ্ঠ ভাষা শহীদ হচ্ছেন ওহিউল্লাহ। ওহিউল্লাহ। এটা খুব সুন্দর করে মুখস্থ রাখবেন, এটা পরীক্ষায় দিতে পারে। কারণ এখন ইতিহাস চেঞ্জ হয়ে গেছে, তো অনেক কিছুই আপনাকে চেঞ্জ দেখতে হবে। এই জন্য ইতিহাস চেঞ্জের ক্ষেত্রে আপনাকে চেঞ্জ হিসেবেই পড়তে হবে, কিছু করার নাই। পরীক্ষা আসলে দিবেন, মনে মনে যা জানেন জানেন, সমস্যা নেই। এবার আমরা আসি, আর কি আছে দেখব। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আপনাদের একটু আগে বললাম, তাই না? কি বলেছি? স্যার এটার মধ্যে একটা কনফিউশন হয়, ওই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়, এটা একটা হচ্ছে 1948 সালে 2রা মার্চ, যেটা এটা, আর নাকি 31শে জানুয়ারি 1952 সাল। এটার মধ্যে আমার অনেক সময় শোনেন, কনফিউশন লাগে। পরিষদ আর কমিটি আলাদা জিনিস, ঠিক আছে? কি পরিষদ আর আর কমিটি? বইতে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ হচ্ছে 30শে জানুয়ারি ঘটিতেছে। এটা এটা একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিন স্যার। আবার বলেন। ওই সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ওটা 30শে জানুয়ারি লেখা এক বইয়ের মধ্যে, মানে এখন এর 31শে হ্যাঁ, জানুয়ারি নাকি 30শে জানুয়ারি, এটা একটু বলে দিন স্যার। 31 জানুয়ারি, ঠিক আছে? জি স্যার। 31 জানুয়ারি। হ্যাঁ, 31 ধন্যবাদ। জানুয়ারি মানে এটা অথেন্টিক এবং অনেকগুলো বই বই বা পেজের মধ্যে এটা পাওয়া গেছে। সুতরাং আপনারা 31 জানুয়ারি পড়বেন, 30 জানুয়ারি স্যার পড়ার আমার দরকার নেই। স্যার প্রিভিয়াস ক্লাস থেকে একটা কোশ্চেন ছিল, ক্লাস পরে শেষেই পরে করি। পরে পরে এবার আসি আমরা যে সংগঠনগুলোর কথা বলেছি, শেফালি একটু পরে নিচ্ছি আপনার প্রশ্ন। হ্যাঁ, জি স্যার। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1 অক্টোবর 1900, এটা হবে 47, এটা ভুল আছে, 1947 হবে প্রথম। 47। হ্যাঁ, আর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার, এটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে, আর এই 4 নম্বরটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। আচ্ছা, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার 2রা মার্চ 1948, কার নেতৃত্বে? শামসুল আলমের নেতৃত্বে। আচ্ছা। আর সর্বদলীয়, দেখেন এখানে শুধু রাষ্ট্রভাষা ছিল, এরপরে যখন দেখলো যে না, শুধু রাষ্ট্রভাষা দিয়ে আমরা আগাইতে পারবো না, সুতরাং আমাদের কি করতে হবে, সবগুলো দলকে এখানে ইনক্লুড করতে হবে। আর এই জন্যই সবার পরে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ না হয়ে এটা কমিটি হবে। কি হবে? এটা কমিটি।
কত তারিখে? 31শে জানুয়ারি জানুয়ারি 1952 1952 সাল সাল। কাজী গোলাম মাহবুবের নেতৃত্বে এটা গঠন করা হয়। তাহলে এখানে আপনারা যেটা পড়বেন দুটো পড়বেন, প্রথম দ্বিতীয়টা এবং সর্বশেষটা, এই দুটো থেকে স্যার পরীক্ষায় আসে। মালানী হামিদ খান ভাসানী যে সভাপতি ছিল, এটা নিচেরটা না? আমি দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এটা নিচেরটা সবার শেষে। এবার আসি 21-এর প্রথম। 21-এর প্রথম বলতে 21-এর প্রথম আমরা কি কি পেয়েছিলাম? বলেন তো দেখি, ভুলবো না তারপরে কি বলেন? শেষ, শুনিনি তো স্যার। হারাই গেছে। আমরা মোট কথা আমরা তোমাদের ভুলবো না। ইতিহাসের এটাও জানি না, না ইতিহাসটা আমরা কোনোভাবেই এটা পড়ার চিন্তাই করি নাই। এই যে আরেকজন এখন মোবাইলে সার্চ দিচ্ছে। দেখ, ভুলবো না এটার পরে কি লাইন আপনাদের বাড়ির কাজ থাকলো, দেখি পারেন কি না পারেন। আর এটা রচয়িতা কে? আনম গাজীউল হক। কে এটা? আনম গাজীউল হক ছিল এটার হক। রচয়িতা। 21-এর প্রথম গান, তাহলে 21-এর প্রথম গান কিন্তু ওই আপনারা সবাই পড়েন আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা কিন্তু না, এটা ভুল। না স্যার, ভুলবো না, 21-এর প্রথম গান হচ্ছে ভুলবো না। ভুলবো না। কাকে ভুলবো না বলেন তো? 21শে শহীদ, ফেব্রুয়ারি। কি হবে? গেস 21শে করেন ফেব্রুয়ারি। কি হতে পারে, শহীদদের ভুলবো না। গেস করেন দেখি কি হতে পারে, তারপরে আমি বলতেছি। যার 21শে যেমন মন 21শে চায় শহীদদের। বলেন। এরপর আসেন কবিতা, কাঁদতে আসেনি, ফাঁসির দাবি ফাঁসি নিয়ে দাবি মামুনুল নিয়ে আলম এসেছি। চৌধুরী। চৌধুরী, সংকলন 21শে ফেব্রুয়ারি, হাসান হাফিজুর হাসান রহমান। প্রচুর হাফিজুর পরিমাণে রহমান। এগুলো আসে। উপন্যাস এবং চলচ্চিত্র দুটো একই জন ছিল, কে? আরেক ফাল্গুন এবং জীবন জহির থেকে নেওয়া রায়হান। জহির রায়হান। এই লোকটাকেও আমরা হারিয়ে ফেলেছি, তাই না? মুনীর চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, সব কটাই হারিয়ে ফেলেছি। স্যার রেড ডিয়ার বি রাইট, এটাকে জীবন থেকে নেওয়ার ইংলিশটা? হ্যাঁ, আমরা আমাদের কাদের হারিয়েছি? আমাদের অ্যাসেট গুলো হারিয়ে ফেলেছি। আমরা 71-এ তাদেরকে শেষ করে ফেলেছে, তাদেরকে হারিয়ে ফেলেছি, আমরা কখনো আর ফিরে পাবো না। অথচ এই মানুষগুলো যদি আগামী দেশ স্বাধীনের পরে 10টা বছর বেঁচে থাকতো, বাংলাদেশের চেহারা উল্টে যেত, জি স্যার, বাংলাদেশের সত্যি কি প্রেক্ষাপট পাল্টে যেত, বাট রাখা হয়নি তাদেরকে। এখন হু ইজ দ্য মেইন কিলার? এটার মধ্যে কি আছে? কনফিউশন আছে, ভারত নাকি পাকিস্তান। ওকে, যাক, আমরা ওটা মুক্তিযুদ্ধের সময় একটু ক্লিয়ার করার চেষ্টা করব ব্যাপারটা সম্পর্কে। সো এখানে যদি স্বাভাবিকভাবে আমরা দেখি যে উপন্যাস এবং চলচ্চিত্র আরেক ফাল্গুন, জীবন থেকে নেওয়া, জহির রায়হান, দুটোই তিনি কি করেছেন? লিখেছিলেন। আরো অনেক কিছুই হয়তো লিখতেন আফটার লিবারেশন, বাট আমাদের দুর্ভাগ্য আমরা তাকে পাইনি। এরপর আসেন প্রভাত ফেরির গান, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে তোমায় বলতে পারি, পারি। তাই না? এই যে গান, এই গানটা কিন্তু 52 সালের গান ছিল না, এই গানটা 54 সালে আসে। কত সালে? 54 সালে। 54, এটা রচনা করেন আব্দুল গাফফার জাফর চৌধুরী, চৌধুরী। বর্তমান সুরকার কে? আলতাফ আলতাফ মাহমুদ। মাহমুদ, আর আগের প্রথম সুরকার কে ছিলেন? আব্দুল আব্দুল লতিফ। রফিক। তো পরীক্ষায় আসলে কি আসবে জানেন? বর্তমান সুরকার আসবে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, আব্দুল লতিফ ওই সময় কি ছিলেন? আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, ওই একটা রেঞ্জের। এজন্য হয়তো এই সরকার এটাকে দেবে না। আপনাদেরকে আমি কিন্তু টাচ দিয়ে যাচ্ছি, কোনগুলোকে বেশি গুরুত্ব দিবেন, কোনগুলো বেশি পড়বেন। আর যদি বোকামো করে সব পড়েন তো পড়তে পারেন, কোনো সমস্যা নেই, আসবে না। যাই হোক, যেখানে ছিলাম, আমরা আসলে বাংলাকে কতটুকু ধারণ করি, তাই না? এটা কিন্তু ভাবার বিষয়। আমরা কতটুকু ধারণ করি বলেন তো, বলতে পারবেন একজনও? ভাষা শহীদদের নাম যদি জিজ্ঞাসা করা হয় এই প্রজন্মের অনেকে বলতে পারে না, অনেকেই বলতে পারে না ভাষা শহীদদের নাম। কার সাথে মেলাই ফেলে জানেন? বীর শ্রেষ্ঠদের নামের সাথে। তো তাদেরকে যদি বলা হয় যে আপনি 21শে ফেব্রুয়ারি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, নাথিং, সবাই ফুল দিতে যায় তাই আমরাও যাই। আসলেই কি এটা ভাষাকে ধারণ করা বলেন তো? 21শে ফেব্রুয়ারি শোকের দিবস নাকি সুখের দিবস, সেটাও। তো রাত 12টার পরে দেখবেন বাড়ির ছাদে আর ঘরের আনাচে কানাচে ডিজে গান বাজে, বাজে না? ডিজে গান বাজে। আমরা এবার কতটুকু ধারণ করি? কি গান আছে না, ওরা মাকে ডাকে মাম্মি আর বাবাকে ডাকে ড্যাড, দাদিকে ডাকে গ্রান্ডমা বলে দেখ বাংলা দেখ।
ওরা ইংরেজিতে বললে কথা নিজেকে ভাবে ধন্য, আমি হাসবো না কাঁদবো ও বায়ান্নতর জন্য। আপনি তো নিজেই আপনার বাচ্চাকে ড্যাডি, পাপ্পা, আব্বু এগুলো শেখাই দিচ্ছেন না? ভালো করে দেখেন তো, আর যে যত বেশি স্বাধীনতা দিবস আর বিজয় দিবসে স্কুলের পোলাপান বলতে পারে না, হ্যাঁ 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 উল্টাপাল্টা বলে। তার স্বাধীনতা দিবস আর বিজয় দিবসে হ্যাঁ উল্টাপাল্টা এর করে ফেলে, পার্থক্যও এটাই বলতে বলতে পারে পারে না। না। অর্থাৎ যে যত বেশি শিক্ষিত হচ্ছেন, আপনি তত বেশি আপনার বাচ্চাকে কি করতেছেন, ইংরেজিতে না পড়ালে তো হবেই না। বাংলায় ভালো করে উচ্চারণ জানে না, ইংরেজিতে সব শেখাচ্ছেন। তো আপনি বাংলাকে কতটা ধারণ করেন, তাই না? কতটা ধারণ করেন বলেন? প্রাইভেট ভার্সিটি আর ইংলিশ মিডিয়ামে ওদের শিক্ষা, ওদের দীক্ষা লক্ষ টাকার দামে। কম্পিউটার, ইন্টারনেটে খেলে ওরা গেম। বাংলার খালবিলের সাথে হয় না ওদের প্রেম। কেন হয় না? বাংলার খালবিল কেন চেনে না? ওই যে পুকুরে গিয়ে বলে, গাইস দেখো আমি পুকুরে নেমেছি, মনে হয় জনমের মধ্যেই প্রথম পুকুরে সে নামছে, আজ জীবনে নামে নাই। এই প্রজন্ম এটা, তাই না? এই প্রজন্ম এটা। এদেরকে যদি বলেন 21শে ফেব্রুয়ারি আসছে, তাহলে কি আগের দিন জেদ করবে, 2-3 দিন আগে জেদ করবে, বলবে যে আব্বু আমাকে কি কালো নতুন জামা শাড়ি কিনে কিনে দাও। দাও, কালো পাঞ্জাবি কিনে দাও। হ্যাঁ কেন? আমি শহীদ মিনারে যাব। শহীদ মিনারে কেন যাবে সেই মিনিংটাও সে জানে না। শহীদ মিনারে যাব। মেয়েরা কি করে, বেশ সুন্দর 2-3টা ফুল হাতে করে নিয়ে একে কালো টালো শাড়ি পরে খালি পায়ে যাবে। কত বেশি অহংকার, কখনোই পা খোলে না সে, এখন খালি পা যাবে। খালি পায়ে কিভাবে পা সাজানো যায়, আলতা লিপস্টিক সব পায়ে দিয়ে সুন্দর করে সাজগোজ করে যায় শহীদ মিনারে। আদৌ কি সে আসলে শহীদ মিনারে যায় শহীদকে অনুসরণ মানে শুভেচ্ছা দেওয়ার জন্য, নাকি শহীদকে মানে ফুল দেওয়ার জন্য, না কি দেওয়ার জন্য? সে জানে? প্রশিক্ষিত করার জন্য। জানে না। এই জন্য তাকে বলা শহীদদের হয় যখন 21শে ফেব্রুয়ারি কি দিবস, জানে না। বলে কি ওই দিন আমাদের অনেকগুলো কি ইয়ে মারা গেছে ভাষার জন্য। এখন কি দিবস সেটাও সে জানে না। ফুলটা কাকে ঠিক দিতে যায়, এটাও কি আদৌ আসলে তার মধ্যে আছে? বলেন তো। নাই। ওই আগের দিন তার যে বাবু আর বেবি থাকে না, তাদেরকে বলে আসে তুমি আসিও, ওই শহীদের ফুল নিয়ে যা তারা দিয়ে আসে। বুঝেছেন? শহীদ মিনার আর দেয় না। শহীদ মিনার না দিয়ে তারা বাবু বেবিরে শহীদ বানিয়ে দিয়ে চলে আসে। বুঝছেন তো, বাবু বেবিরে শহীদ বানিয়ে দিয়ে চলে আসে, তুমি শহীদ, তুমি নাও এরো এই ফুল। এটা হয় না, বর্তমানে হচ্ছে। এটাই শহীদ দিবস, এটাই ভাষা দিবস, এটাই সব। রাফসান্দা ছোট ভাই 100টার মধ্যে 90টা ব্যাগ ব্যাগ পরে ছাগলের গুলোর মতো ইংরেজি বলে, আর আপনার ক্রাশ পারসন সে, তাই না? আপনি তাকে ক্রাশ, যত বেশি যে কন্টেন্ট ক্রিয়েটর যত বেশি ইংরেজি বলতে পারবে সে আপনার তত বেশি ক্রাশ হয়ে পরিণত হয়। অথচ যে শুদ্ধ ভাষায় বাংলা বলে তাকেই আপনার সবচেয়ে পছন্দ মূল্যায়ন করা করা হয়, হয় না। তাই না? কারণ আপনি তো আপনার বাচ্চাকেই শেখাচ্ছেন আগে মাম্মি, ড্যাডি, পাপ্পা। সো বাড়ির স্যার, বিড়ালের নামও পাপ্পা রাখেন, বাবার নামও পাপ্পা দেন। So, পাপ্পা দুটোরই রাখে, স্যার, বিড়ালকেও রাখে, কুকুরকেও রাখে, বাবাকেও রাখে। এটাই তো হচ্ছে বর্তমান প্রেক্ষাপট, তাই না? স্যার, ইংলিশ মিডিয়ামে ভর্তি করার জন্য বর্তমানে বাচ্চাদের এনিওয়ে, প্রতিযোগিতা এগুলো লাগে। আক্ষেপ, বুঝেছেন? এগুলো আক্ষেপ। কারণ আমরা ভাষাকে ঠিক মনে রাখি নাই, যতটা না মনে করেন আপনারা। যে ভাষার জন্য এত কিছু হয়েছে, সেই ভাষাকে আমরা এখন মনে রাখি না। ইংরেজিতে যে যত বেশি কথা বলতে পারবে সেই তত বেশি অ্যাডভান্স, তাকে আমরা সবচেয়ে বেশি দামি মনে করি, তাই না? অথচ ভালো করে খেয়াল করেন, শুদ্ধ বাংলা ভাষাটাই আমাদের জন্য দরকার ছিল। আমাদের চেয়ে অনেক বেশি শুদ্ধ ভাষায় কথা বলে কলকাতারা, অনেক বেশি। ওরাও দেখেন কবিতা লিখেছে যে যে সবে বোঝে বাংলাটা ঠিক বোঝে না, নাকি নাকি বাংলাটা ঠিক পারে না, নাকি কি জানি বলেন, একটা কবিতা সুন্দর আছে কলকাতা। বাংলাটা ঠিক আসে না। হ্যাঁ, বাংলাটা ঠিক আসে না, সব আসে, বাংলাটা আসে না। কেন আসে না? বাংলাকে খেয়ে ফেলেছে, তাই আসে না। এনিওয়ে, এগুলো কথা খারাপ লাগে। তাই না স্যার? এবার আসি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের। কেন্দ্রীয় শহীদ মিনারের মধ্যে যদি দেখি আমরা, আবার গিয়ে বলিয়েন না যে তোমার প্রিয় শিক্ষককে, কি বিদ্যাবাড়ির, যা বলবেন যে ওই স্যারে মুখ স্যার এগুলো এগুলো বলে আমার তো প্রিয় না। হ্যাঁ, ওগুলো মনে করিয়েন না, ঠিক আছে? স্যার, সব যাক, স্যারই প্রিয়। আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসি। কেন্দ্রীয় শহীদ মিনারে যদি দেখি যে আমাদের অবস্থানটা কোথায়, ঢাকার কেন্দ্রস্থল ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। কত সালে এটা কি করা হয়, ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়? 1957 সালে। 1957 সালে। এই যে এটা পরীক্ষায় আপনাদের প্রাইমারিতে আসছিল, শিল্পী কে ছিলেন? হামিদুর রহমান। হামিদুর রহমান। উচ্চতা কত ছিলেন? 14 মিটার 14 উচ্চতা মিটার। ছিল, বা এখন এটা মিটার কত, কত মিটার? 14 মিটার এটা উচ্চতা। এই যে শহীদ মিনারের ছবিটা আপনারা
দেখতে পাচ্ছেন। আচ্ছা, অনেকেই দেখি সময় চাচ্ছেন, কি বলবেন বলেন তো, কৃপা সিন্ধু বলেন, কিছু বলবেন, বলে ফেলেন, এখন বলেন, সময় দিচ্ছি, আবার বারবার নমস্কার সমস্যা স্যার। করবেন না। হ্যাঁ, স্যার আমি 2-3টা ক্লাস করতে পারিনি। একটা পরীক্ষা ছিল সিভিল সার্জনে হবিগঞ্জে, কিন্তু ওইটাতে আমি উত্তীর্ণ হয়েছি। ভাইবা আছে আগামী 13 তারিখে। ভেরি গুড। কমন পাইছিলেন কিছু? আহ, জি স্যার, পাইছি মোটামুটি আপনাদের দোয়ায়। আচ্ছা আচ্ছা, তার লাস্টে একটা কথা বলা ছিল যে আমি তো ডিগ্রি কমপ্লিট করছি। 11তম চাকরি কি কোনোভাবে উত্তীর্ণ হওয়া যাবে, বা কেন উত্তীর্ণ যাবে হলে না? কি? কি সব বলেন, ডিগ্রি তো একটা স্যার স্নাতক সমমান, এখানে তো যোগ্যতা থাকলে আপনার চাকরি কিসের, কি আবার পড়াশোনা করবেন, টিকবেন, হয়ে যাবে, এখানে কোনো প্রকার এগুলো দেখা হয় না। ঠিক আছে, আপনার জি স্যার। আবেদনের যোগ্যতা হয়েছে মানে আপনি উত্তীর্ণ, তারপর আপনার জি স্যার। মেধায় চাকরি, এখানে কোনো প্রকার এগুলো সে নাই, কোনো কিছু না ভাবার স্যার, এটা একটা ভয় ছিল যে দিবে কিনা উত্তীর্ণ হওয়ার পরেও, না বা না না, ভাইবা এগুলো ভুল উত্তীর্ণ কথা, হবে কিনা। সম্পূর্ণ ভুল কথা, এগুলো নিয়ে চিন্তা করিয়েন না। যে যে ডিগ্রি পড়েন না কেন, আপনাকে যদি ডিগ্রির এখানে মর্যাদা না থাকতো তাহলে ডিগ্রি পাশে আপনাকে নিত না, তো আবেদনও করতে দিত না। যেখানে আবেদনের সুযোগ দিয়েছে সেখানে আপনার যোগ্যতা অবশ্যই হয়েছে, বুঝলেন নাই? জি এগুলো জি স্যার, এগুলো এটি। নিয়ে মন খারাপ করার দরকার নেই, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ, শেফালি বলেন। স্যার স্যার বর্তমানে তো কোনো চাকরি হয়ই না। লাস্টে যে জানুয়ারিতে একটা চাকরি পরীক্ষা দিলাম, এরপর তো আর হয়ই না। মানে প্রিপারেশন স্যার 3 মাস ভালো করে নিলে হয়, মাঝখানে আবার আটকে যায়, ওই যে পরীক্ষাই হয় না। চাকরি হয় না এমন না, পরীক্ষাগুলো ঠিকই হচ্ছে, ছোট ছোট ডিপার্টমেন্টগুলো, বড় পরীক্ষা হচ্ছে না, ঠিক আছে? জি স্যার, তো মানে স্যার লাস্টে একটা মনে এখন হয় জানুয়ারিতে দিছি, এরপর আর এখন দেওয়া বড় হয়নি। পরীক্ষা হচ্ছে না, সরকারের দোলাচল, সরকার চেঞ্জ হয়েছে, তারা সব সাজাচ্ছে নতুন করে, তাদের মতো করে সব সাজাক, তারপরে দেখবেন যে দেওয়া শুরু করলে একবার দিতেই থাকবে, ঠিক আছে? তো চিন্তার কারণেই প্রস্তুতি নিয়ে থাকেন। ওকে, আপনার কি প্রশ্ন ছিল বলেন। ও স্যার, আমার প্রশ্ন ছিল স্যার, পিবিএস এ যে বলছে সম্রাট আকবরের যে 9 জন নবরত্ন ছিল, তানসেন গায়ক, মানে বুলবুলের হিট বলা হয় তানসেনকে, কিন্তু অনেকগুলা বইয়ে দেখছি স্যার ওই যে আমির খসরুকে দেওয়া। এই প্রশ্ন কি আল্লাহ দুনিয়া আগে কোনোদিন আসছিল আপনার? স্যার আমি মানে স্যার ওই যে বিসিএস এ একটা ইয়াতে 24তম বিসিএস এ ওইটার মধ্যে লেখা বুলবুলের হিট কাকে বলা হয়, ওই সময় পড়ার সময় দেখলাম তানসেনকে কিন্তু উত্তর আমার দেওয়া। যতটুকু ধারণা, শুধু বিসিএস কেন, বাংলাদেশের কোনো পরীক্ষায় এতদূর পর্যন্ত আগায় না তারা। হ্যাঁ, সো এই যে অযাচিত প্রশ্ন পড়ে মাথাটা গোলায় রাখছেন না, খুব ভালো হচ্ছে এটা, বলেন। না স্যার, এখানে স্যার যে 100 জন কনফিউশন। আছে, 100 জনকে জিজ্ঞান্ত এই বিষয়ে তাদের কোনো জানা কিছু আছে কিনা, আপনি যদি যেখানে গেছেন পড়াশোনাগুলো। আমি প্রথম দিনে ক্লাসে বলেছি কোনটা বাদ দিতে হবে, এটা হচ্ছে স্মার্টনেস, বুঝেছেন? এখন কোনটা পড়তে হবে এর চেয়েও বেশি দরকার হচ্ছে কোনটা বাদ দিতে হবে। তো আপনি যেটা পড়তেছেন এত গভীর থেকে প্রশ্ন করবে না, বিসিএসও করবে না, এবারের বিসিএস এর প্রশ্ন দেখলে আপনার বোঝার কথা, এত গভীরে যাবে না। সো এগুলো অযাচিত প্রশ্ন পড়ে মাথাটারে গার্বেজ করবেন, পরে তো নতুন তথ্যগুলো বা যেগুলো কারেন্ট তথ্য সেগুলো মাথায় থাকবে না, এটা চাচ্ছেন বলেন? না স্যার। তাহলে বাদ দিয়ে দেন ওগুলো, এত দূর যায় না। সর্বোচ্চ শুধু আসে বৃহদর পর্যন্ত আসতে পারে, ঠিক আছে? এর বেশি দেয় না, তাম্রলিপি পর্যন্ত দেয়, এর বেশি যায় না। কারণ যে প্রশ্ন করবে তারও তো এত বড় জ্ঞান নাই, সে তো অত বেশি মানে জ্ঞান গর্ব নিয়ে চলে না, বুঝেছেন তো? ও স্যার, আমার প্রবলেমটা হয়েছে স্যার, আমি না সবই পড়ি। বাজারে না না, সবে পড়া যাবে না, এটা ভুল কথা, সবে পড়লে আপনি শেষ। ওই যে আপনাকে স্যার আপনি যে বিদ্যাবাড়ি যে শীতে আছে না, ওইগুলো এ টু জেড করে পর আবার ওই চ্যাপ্টারটা মিল দেখে আছে একটা, ওইটাকে আবার একটু ফলো করি। হ্যাঁ, বলেন বলেন বলেন, আপনি শেফালি, স্যার আমাকে একটু আপনার লিভ বিশেষ নিতে হয়েছে। পরামর্শ দরকার আছে, আহ, এভাবে পড়লে আমি আপনি আপনার ক্লাস থেকে কিচ্ছু লিভ হবে না। দিতে চাই না, তারপরে আপনার ক্লাস থেকে লিভ দিতে হয়েছে। আমার মাস্টার্স রেজাল্ট দিতে ফার্স্ট ক্লাস পেয়েছি, স্যার দোয়া করবেন। থ্যাংক ইউ, অভিনন্দন অভিনন্দন, মিষ্টি খাওয়ান আর সবাই। দোয়া করবেন যেন আমার একটা চাকরি সফলতার জন্য আসে, এরকম আসে। আচ্ছা, অবশ্যই আসবে, আপনাকে অভিনন্দন সবার পক্ষ থেকে, আপনার মাস্টার্সের হয়ে গেল। আপনার স্কলারশিপ হয়েছে। মাস্টার্সের শেষ পর্বের রেজাল্ট দিতে আমার মা বাবা অনেক দোয়া করে আমি যেন একটা চাকরি পাই। আপনার মাস্টার্সের রেজাল্ট আসে মানে তো আপনার সাথে আরো সবার আসছে, যারা যারা দিয়েছে, তাই না? হ্যাঁ সবারই আছে, হ্যাঁ সবারই মোটামুটি আমার পরিচিত অনেকই ভালো রেজাল্ট তারা করছে। দেখেন কারা কারা মাস্টার্স পরীক্ষা দিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি? আমি বরিশাল বিএম কলেজ। ওই তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই তো, হ্যাঁ হ্যাঁ, তাহলে জাতীয় সবারই তো বিশ্ববিদ্যালয় আসছে, দিন। যারা মাস্টার্স দিয়েছেন দেখেন তাদের রেজাল্ট চলে আসছে, আপনারাও দেখেন। হ্যাঁ 4-5 জন হলে মিষ্টি বেশি পাবো আর কি, এই জন্য বলতেছি। তো যাই হোক, যেটা ছিলাম
আমরা তাহলে শহীদ মিনারের ছবি দেখলাম। ওকে শেফালি, আপনাকে পরে বলতেছি আমি, এত বেশি পড়া যাবে না, যেটা আসবে না, অযাচিত পড়া পড়িয়েন না। এই যে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি, ভাষা আন্দোলন ভিত্তিক অন্যান্য শহীদ মিনারগুলো আমরা যদি একটু দেখি, বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার শুধুমাত্র এটা না, বিশ্বের সর্বোচ্চ শহীদ মিনার, ঠিক আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্বের প্লাস বাংলাদেশের, দুটাই আমরা পড়বো। বিশ্বের সর্বোচ্চ শহীদ মিনার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কত ফুট? বিশ্ববিদ্যালয় 71 71 ফুট। ফুট। সো আমি চেষ্টা করেছি যে ছবির সাথে সাথে পড়ার সাথে সাথে ছবিও নেওয়ার জন্য। এই ছবিটাও দেখতে পাচ্ছেন আপনারা, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 71 ফুট। আজকের কথা অনেক লম্বা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকে যে গেটটা পাবেন সেখানে মূলত এটা। সো কেউ চাইলে দেখে আসতে পারেন। স্যার গিয়েছিলাম। তো দেখে আসতে পারেন, এটাও এটা আপনাদের অনেকটা জ্ঞান বাড়াবে। তারপরে আসি, বহির্বিশ্বে বাংলাদেশের শহীদ মিনার কোথায় কোথায় আছে। 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বহির্বিশ্বে প্রথম শহীদ মিনার হয় 1997 সালে যুক্তরাজ্যের ওল্ডহামে। 25 পরিমাণ পরীক্ষা আসে। দ্বিতীয়টি হয় 99 সালের একই দেশের হ্যামলেট টাওয়ারে। বাংলাদেশ সরকারের অর্থায়নে, মানে আমাদের টাকায় শহীদ মিনার কোথায় হয়? জাপানের টোকিওতে। আর মুসলিম দেশের প্রথম শহীদ মিনার কোথায়? ওমানে। মুসলিম দেশের প্রথম শহীদ মিনার হচ্ছে ওমানে, ওমান। সো এটা তথ্য একটু মনে রাখবেন, কারণ সাম্প্রতিক সময় মুসলমান বিশ্ব নিয়ে আসে। সো ওমানে হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম শহীদ মিনার। তাহলে শহীদ মিনার রিলেটেড এই তথ্যগুলোর বাইরে আর আসার সম্ভাবনা খুব একটা নেই। এজন্য এই কয়টাই মুখস্থ করার চেষ্টা করবেন। আমি এখন জাস্ট শহীদ মিনারের ছবিগুলো একটু দেখাই, বহির্বিশ্বে কোন কোন শহীদ মিনার ছিল। একটা হচ্ছে কোথায়? ওল্ডহামে, আর একটা হচ্ছে জাপানে। আমাদের অর্থায়নে জাপানেরটা, আর এটা হচ্ছে ওল্ডহামে যুক্তরাজ্যের। দুটো শহীদ মিনারের ছবি দিয়েছি। এরা কিন্তু এই শহীদ মিনারগুলো অনেকটা সেফ, তাই না? সেফটি দিয়ে মূলত রাখা হয়েছে। আমাদের মতো তারা বাজে রকমের না। শহীদ মিনারে গিয়ে গাঁজা খায় না, শহীদ মিনারে গিয়ে চুটিয়ে কি জানি করে, সেটাও করে না। হ্যাঁ, শহীদ মিনারকে কলুষিত করে না। তাদের ওখানে যেভাবে আছে সেইভাবেই থাকে। তারা কখনো ওইখানে ওটাকে অবহেলা করে না। অর্থাৎ আমাদের চেয়েও বেশি আদরে আছে ওদের দেশের শহীদ মিনারগুলো। আমাদের দেশের শহীদ মিনার আপনি বিকেলবেলা গেলে আপনি দেখবেন বিশ্রী লেভেলের অবস্থা। এটাকে কেন সরকার ঠিক সেভ করে রাখতেছে না আমি জানি না। উন্মুক্ত করে রাখার কারণে ওখানে সবচেয়ে বাজে কাজগুলো হয়। রাত হলে তো আর বেশি। ঢাবি, বুয়েট, ইডেন, হ্যাঁ, মেডিকেল সব করে তো ওখানে। তো খুবই বিশ্রী। আর বাইরের বহিরাগতরাই বেশি যায় সেখানে, বাজে রকমের। আমি প্রায় সময় এপাশ দিয়ে হাঁটি, তো এই জন্য নিজেকেই মাথা নত করে যেতে হয়, কিছু করা থাকে না। তো বাজে রকমের হয়। এই শহীদ মিনার তাহলে আমার কি কি ভ্যালুটা রাখলো? অর্থাৎ সরকারের এটার প্রতি কি না, পজিটিভ না। এবার আসি তাহলে, শহীদ মিনারগুলো আমরা দেখলাম, এরপরে দেখি ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যগুলো কি কি আছে দেখি। মোদের গৌরব, অখিল পাল, বাংলা একাডেমি। অমর একুশে, জাহানারা পারভীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্মৃতির মিনার, হামিদুজ্জামান। এই যে পরীক্ষায় চলে আসছিল হামিদুজ্জামানটা। সো তিনটা এখানে আছে ভাষা আন্দোলনের ভাস্কর্য। এই তিনটাই সবচেয়ে বেশি পরীক্ষায় কমন পড়ে। সুতরাং এই তিনটা পড়লেই আশা করি কমন পেতে পারেন একটা। এটা তো অলরেডি পড়িয়ে দিয়েছি। এবার আসেন, ভাষা আন্দোলন চলে গেল, 53 সাল চলে আসলো। 53 সালের যুক্তফ্রন্ট সরকার গঠনের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, তাই না? 53 সালে যুক্তফ্রন্ট সরকার কেন গঠন হলো? এটা তো সবাই জানি, যে যখন দেখলো যে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল কিছুতে আমাদের অবহেলা। এখন আমার দেশের সন্তান কখনো কি আমাকে ছেড়ে অন্য কিছুকে ধরবে? ধরবে না। তারা তো আমার দেশের সন্তান। সো আমার দেশের সন্তান আমাকে ছেড়ে কখনো অন্য কিছু ধরবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। সো তখন যখন তারা এটা দেখছে যে আমার দেশের সরকার সন্তানরা আমার বাংলা ভাষাকে এভাবে কলুষিত করা হচ্ছে, তখন আমাদের মানুষের সচরাচর কি করেছে, আমাদের যারা ওই সময়ের নেতৃত্ব পর্যায়ের মানুষ ছিলেন, তারা কিন্তু ব্যাপারটা কি করেছে, আঁচ করতে পেরেছিল। এজন্য একসাথেই শেরে বাংলা থেকে শুরু করে সব কয়জনে কি করেছে, পদত্যাগ করেছিল। করে তারা কি করলো, 53 সালের 4 ডিসেম্বর, যেগুলো দাগিয়ে দেব সেগুলো বেশি করে পড়বেন। 53 সালের 4 ডিসেম্বর কি হলো, যুক্তফ্রন্ট গঠন হলো। এতে অংশ নেয় কত? পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ, মুসলিম লীগ, ভাসানী মুজিব, কৃষক প্রজা পার্টি, শেরে বাংলাকে ফজলুল হক, নিজাম ইসলামী পার্টি মাওলানা আতাহার আলী, এবং বামপন্থী গণতন্ত্রী পার্টি হাজী দানেশ। সো বইয়ে সচরাচর পরীক্ষায় যদি আমি বলি, স্যার বলেন। স্যার বামপন্থী গণতন্ত্র পার্টিটা কি? এটা আসলে কি, একটু যদি বুঝিয়ে বলতেন। বামপন্থী এখন বোঝেন না? এখন বামপন্থী কারা? অর্থাৎ তারা কোনো কিছুতেই কি না, না ডানপন্থী, না কি পন্থী,
উদারপন্থী বা মধ্যমপন্থী, অর্থাৎ স্রোতের বিপরীতে। ঠিক আছে, তখন থেকে বামপন্থী দলগুলো কি আছে আমাদের এখানে বিদ্যমান আছে। সমাজতান্ত্রিক পার্টি। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট আমাকে একটু সময় দেন, 1টা মিনিট। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম, তাহলে যুক্তফ্রন্ট সরকার কত সালে গঠিত হয় এটা কিন্তু এখনকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বামপন্থী গণতন্ত্রী বোঝেন, সব কিছুতেই তাদের কি আছে, এই আছে আমাদের যেমন এখন বামপন্থী দল আছে জাসদ বাসদ, এরকম আর কি। তারা কি চায়, সব কিছুতেই সমানভাবে লিবারাল চলে যারা, এরা হচ্ছে বামপন্থী ওই সময়ের গোষ্ঠী ছিল। সো হাজী দানেশের নেতৃত্বে এটা পরিচালিত হয়েছে। এখানে আমি দলগুলো নিয়েছি, দলের প্রধান নেতৃত্বে কারা আছে তাদেরকেও নিয়েছি। দেখেন, বাংলাপিডিয়ার মতে যুক্তফ্রন্টের দল ছিল 5টি। আর আমাদের বোর্ড বই যেটা আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মতো যুক্তফ্রন্টের দল আছে কয়টি? 4টি। তাহলে পরীক্ষায় যদি আসে, যদি একান্তই বলে যুক্তফ্রন্টের মোট দল কতটা, তাহলে অবশ্যই দিবেন 4টা। কিন্তু যদি বলে যে বাংলাপিডিয়ার মতে যুক্তফ্রন্টের মোট দল কতটা, তাহলে হবে কয়টা? 5টা। ঠিক আছে, এটা মাথায় রাখবেন সবাই। যদি শুধুমাত্র চায় দল কয়টা, 4টা হবে, কারণ বইয়ের রেফারেন্সেই এখানে কি অ্যাকসেপ্টেড। কিন্তু যদি বলে বাংলাপিডিয়ার মতে যুক্তফ্রন্টের দল কতটা, তাহলে 5টা। আমি 5টা দলে নিয়েছি। শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ, একে ফজলুল হকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি, মাওলানা আতার আলীর নেতৃত্বে নেজামে ইসলামী, হাজী দানেশের নেতৃত্বে বামপন্থী এবং খেলাফত রব্বানী পার্টি। এই 5টা দল মূলত কি ছিল, যুক্তফ্রন্টে ছিল। দেখেন এইখানেও কনফিউশন ধরে দিছে কয়টা দল ছিল, এটা আমরা আজ পর্যন্ত এখন উল্টাপাল্টা পড়তে হয় আমাদের। তাহলে এটা যদি অথেন্টিক কিছু থাকতো ওই সময় কাটছাট করে যদি সঠিক ইতিহাসটা আনতো, তাহলে আমাদের কিন্তু 2-4টা বা 5টা পড়তে হতো না। এবার আসি আমরা পরের পেজে, দেখি কি আছে। এখান থেকে 4-5টা প্রশ্ন দাগাই নিতে পারেন। যুক্তফ্রন্ট কত দফার ভিত্তিতে হয়েছিল? 21 দফা। প্রথম দাবি কি ছিল? বাংলাকে রাষ্ট্রভাষা করা। যুক্তফ্রন্ট কত সালে মন্ত্রিসভা গঠন করে? 54 সালের 4 এপ্রিল। মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্ব পালন করেন শেরে বাংলায়? কে? ফজলুল হক। তো এই কয়টায়। পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানকে দেখেন সমবায় মন্ত্রী। এই যে মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে সমবায় মন্ত্রী পরীক্ষা দিয়ে দিচ্ছিল বিগত সালগুলোতে, অর্থাৎ এদেরকে অ্যাভয়েড করে এনাকে দেওয়া হয়েছে, যেমন ঠিক এখন হচ্ছে। অর্থাৎ যার আমলে যে তা সে কোথায় থাকে থাক, তাকে নিয়ে আসতেই হবে। ওকে, সো এইখানে 4টা প্রশ্ন যে কটা চাইলাম 4টাই সুন্দর করে তাহলে কি করবেন, মুখস্থ করে ফেলবেন। তারপরে আসি আমরা, যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায়। এই যে এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 1954 সালের 30 মে ফজলুল হক মন্ত্রিসভা ভেঙে দিয়ে পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন জারি করেন। কি করেন? পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন জারি করেন। কেন? তিনি 56 দিন মাত্র ক্ষমতায় ছিল। কেন বলেন তো? এটাও আমাদের কামড়াকামড়ির জন্য, কেউ কাউকে মানতে চাচ্ছিল না। হ্যাঁ, সবাই সবার, যখন শেরে বাংলা হলো প্রধান, তখন আবার এদিকে ভাসানী, এটা সোহরাওয়ার্দী আরেক পাশে, দানেশ আরেক পাশে, শেখ মুজিব আরেক পাশে, সবাই সব পাশে কি হলো, এক এক রকম ক্ষমতা দেখানো শুরু করলো। সো নিজেরাই নিজেদের ফাঁদে পা দিয়ে আমরা সরকার কি করলাম, ভেঙে দিলাম। অর্থাৎ আমরাই আমাদের শত্রু হয়েছিলাম। তারপরে আসি, কাকমারি সম্মেলনের কথা বলেছি। 56 সংবিধান তো বলে দিয়েছি, ওটা তো এখনকার পাকিস্তান আমলের এই জন্য ওটা ভাবে আসে না। আমাদের রেফারেন্সে যেগুলো থাকে সেগুলো বেশি পরীক্ষায় দেয়। এজন্য আমাদের রেফারেন্সে কি আছে? কাকমারি সম্মেলন। সো এই জায়গায় কাকমারি সম্মেলন যদি আমরা দেখি, কাকমারি সম্মেলনটা কি অলরেডি আলোচনা করে দিয়েছি, তারপর যদি দেখাই, এই যে মাওলানা ভাসানীকে দেখতে পাচ্ছেন, তার সাথে দেখেন গণ্যমান্য ব্যক্তির মধ্যে কিন্তু শেখ মুজিবুর রহমানও ছিলেন। অর্থাৎ তিনি
তখন থেকেই অ্যাক্টিভ ছিলেন, এমন না যে তিনি ছিলেন না। তার অ্যাক্টিভিটি অবশ্য অস্বীকার করার মতো কোনো স্কোপ নেই। বাট পরবর্তী সময় তার এই স্বৈরতান্ত্রিক মনোভাব, পাকশাল গঠন, রক্ষী বাহিনী গঠন তাকে শেষ করে দিয়েছিল। সো মাওলানা ভাসানী যেটা ছিলেন, এটা মাওলানা ভাসানীকে কি বলা হয়? মজলুম জননেতা, তাই না? কেন বলা হয়? এই জন্যই বলা হয় তিনি সবসময়ের জন্য মজলুমদের পাশে ছিলেন, নট জালিম। তিনি কখনো অহংকার করতেন না। কি করতেন না? কখনো অহংকার করতেন না। কখনো তিনি এটা ভাবতেন না যে এই আমাকে কোথাও গেলে এই শার্ট পরতে হবে, এই প্যান্ট পরতে হবে, এই পোশাকে যেতে হবে, ওই পোশাক পরলে কেমন হবে, এরকম না। তার জীবনে তিনি যেটা করেছেন, কখনো ভুলেও তিনি কি করেন নাই? পোশাক আশাকের দিকে একটু লক্ষ্য করেন নাই, কখনোই না। তিনি এটা চিন্তা করেছেন, আগে আমার জনগণ, আগে আমার দেশের মজলুম মানুষগুলো দেখে আমাকে তাকাইতে হবে। জীবনে একটা জিনিস মনে রাখবেন, যারা মূলত প্রতিষ্ঠিত, যারা বেশি জীবনে উন্নত সাইন করেছে, তারা কখন তাদের পোশাক জ্ঞান নিয়ে চিন্তা করে না। এই মার্ক জুকারবার্গের দিকে তাকান, সে একই রকম টি শার্ট পরে বিভিন্ন অর্গানে যাচ্ছে, কোট টাই পরে যায় না, কিন্তু টি শার্ট পরে যায়। তো তাকে একবার জিজ্ঞেস করা হলো যে আপনি একই কালারের টি শার্ট পরে, একই রকম টি শার্ট পরে আপনি আসেন, কারণটা কি? তখন তিনি বলেছে যে দেখেন, এই টি শার্ট পরার জন্য আমার যে সময়টা ব্যয় হবে, এটা যদি আমি অন্যভাবে ক্রিয়েট করি, আমার অন্য পাশে একটা বিজনেস কি হবে, রান হবে। বোঝেন তাদের বিজনেস পলিসি কেমন? মানে পোশাকের জন্য আমি যে চিন্তাটা করব, সেই চিন্তাটা অন্যখানে করলে আমার কি হবে, বিজনেস রান হবে। এরা হচ্ছে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ। ঠিক এই মাওলানা ভাসানী, তিনি ছিলেন মজলুম জননেতা। তিনি আমাদের জন্য, এই বাঙালিদের জন্য, এই বাংলাদেশিদের জন্য কি না করেছেন তার জীবদ্দশায়। তিনি 76 সালে এই এই অবস্থায় তিনি 76 সালে পর্যন্ত আমাদের তিস্তা যে লং মার্চ বলা হয়ে থাকে, গঙ্গা লং মার্চ বলা হয়ে থাকে, এই যে লং মার্চগুলোতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন পানি বন্টনের জন্য। পানি তারা কেন বন্ধ করলো? এই নেতৃত্ব তিনি দিয়েছিলেন বুড়ো বয়সে এসে। তবুও বাঙালিরা ভালো থাকুক, তবুও বাংলাদেশিরা ভালো থাকুক। বাট আমরা তাকে কতটুকু গ্রান্ট করলাম, কতটুকু ভ্যালু দিলাম, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটা আমাদের ভাবনার বাইরে। দুটো প্রশ্ন শুধু পড়েন তাকে নিয়ে। কাকমারি সম্মেলন নেতৃত্ব দিয়েছেন কে? তাই না? মাওলানা ভাসানী। মজলুম জননেতা হিসেবে গেছিলেন মাওলানা ভাসানী। আর কিছু আছে আপনার জানা? ঝুলিতে নাই। যদি থাকতো তাহলে অবশ্যই মনে রাখতেন। ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 10টা ক্লাসে যদি 10 জন এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে একটা করে টপিকস দেওয়া হতো, আমরা আজকে কিন্তু অনেক বেশি রিস্ক থাকতাম। স্যার আমাদের মাওলানা ভাসানী ভুকা মিছিল করছিল। অনেক কিছুই করছে জীবনে, খালি ভুকা মিছিল বলে অনেক কিছুই তো জীবনে করেছে। লং মার্চ, তার লং মার্চ ছিল, তার মূলত লড়াই ছিল আমাদেরকে নিয়ে তার জীবনে। আওয়ামী লীগের লড়াই প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক, ওনার নিয়েও তো কোনো নাই, আছে কিচ্ছু নাই নাই। স্যার। তো ওনার সোরার দিকে ওনার বাড়ি নিয়ে তো নাই, স্যার টাঙ্গাইলে। সোরার দিকে ওইটাই নিয়ে জানি, নেই। উনি পদার্থ বিজ্ঞানের শিক্ষক ছিলেন। যাই হোক, অনেক কিছু আপনারা দেখেন, ওই যে এলাকা হিসেবে অনেক কিছু জানতেছেন, কিন্তু আমরা জানতেছি না। কেন জানতেছি না? কখনো এদেরকে হাইলাইট করা হয়নি। হ্যাঁ, এনিওয়ে আবার আমরা আসি। তাহলে তার এখানে শামসুল যদি হকের বাড়ি দেখি, স্যার আমাদের বাড়ির পাশেই, কিন্তু কোনোই নেই। কোনো কিছু নাই। কেন নাই? এই কেন নাই এর উত্তর আছে? নাই। আমাদেরকে যে আসছে সেই মূলত ইতিহাসকে বিকৃত করে দিয়েছে। 57 সালে 7 ফেব্রুয়ারি এটা কোথায়? টাঙ্গাইলের সন্তোষে হয়। সন্তোষ নামক জায়গায় কাকমারি নামক স্থানে কি করা হয়? এই সম্মেলনটা হয়, তাই এটার নামকরণ করা হয় কাকমারি সম্মেলন। সম্মেলন। আর এটা সভাপতিত্ব ছিলেন কে? আব্দুল হামিদ খান মৌলানা আব্দুল ভাসানী। হামিদ খান প্রধান ভাসানী। অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওই যে সোহরাওয়ার্দী। বললাম যে স্বাভাবিকভাবে যে তিনি বলেছেন, আমাকে যদি মেরেই ফেলো, কবরে বোম বাস্ট করলেও আমি পাকিস্তানের এই শাসনতন্ত্র মানবো না, না, না। না, 3বার তিনি এটা বলেছিলেন। এবং যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে আমি বলবো, আগামীকালেই বলবো, আজকেই, এখন থেকেই বলবো, পাকিস্তানকে আসসালামু আসসালাম আলাইকুম। তাহলে আসসালামু কতটা আলাইকুম। একজনের দীপ্ত কণ্ঠ, কতটা একজন দৃঢ় হলে, কতটা বাংলাদেশিদেরকে নিয়ে ভাবলে এরকম কথা বলতে পারে। বাট আমাদের ব্যর্থতা, আমরা তাকে জানি না, আমরা তার ব্যাপারে কিছুই জানি না। এবার আসি 6 দফা কর্মসূচি। 6 দফা থেকে আগেও 4টার বেশি প্রশ্ন আসতো না। সেটা হচ্ছে 6 দফার প্রথম দফা কি ছিল? কবে প্রথম ঘোষণা করেন
আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করেন? অর্থনীতি বিষয়ক কয়টা দফা ছিল? এই 4টা ওইটা প্রশ্ন। ঠিক আছে, সো আমরা এই 4টা প্রশ্ন যদি পড়ি একবারে তাহলে হয়ে যাচ্ছে। দেখেন, এটা হচ্ছে কখন ব্যক্ত করেন? 5ই ফেব্রুয়ারি 1966। 66 সালে তারপরে 6 দফা অর্থনৈতিক বিষয়ে কয়টা দফা আছে? 3টি। কোন প্রস্তাবের ভিত্তিতে? লাহোর প্রস্তাব। আর লাহোর প্রস্তাব। প্রথমে কি ছিল? প্রথম দফা কি ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই 6 দফা কিন্তু প্রাথমিক পর্যায়ে কি ছিল জানেন? 7 দফা ছিল। তিনি যখন পাকিস্তানের লাহোরে যাবেন তখন এই পাকিস্তানের বাংলাদেশের মুখ্য সচিব, প্রেস সচিব যেটাকে বলা থাকে, মুখ্য সচিব ছিলেন কে? রুহুল কুদ্দুস। তিনি কিন্তু মুক্তিযুদ্ধের সময় ছিলেন। এই রুহুল কুদ্দুস ছিলেন, তাকে মূলত তিনি বলেছিলেন যে আমাকে কিছু কি করো, রিকমেন্ডেশন দাও, যেগুলো আমি কোথায় পাকিস্তানে গিয়ে বলতে পারবো। তখন তাকে এই 7টা রিকমেন্ডেশন তিনি দেন, কিন্তু সেখানে পাকিস্তান রিলেটেড, পাকিস্তানের বৈপরীত্যের ক্ষেত্রে যদি বলি একটা দফা ছিল এরকম, সেটা একটু কন্ট্রাডিক্টরি, তিনি সেটা বাদ দিয়ে 6টা দফা নিয়ে গিয়ে যান এবং 5ই ফেব্রুয়ারি সেটা তিনি কি করেন? ব্যক্ত করেন। আর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কবে? 23শে মার্চ 1966 সাল। এই 6টা প্রশ্ন আসে, এর বেশি আসে না। 6 দফার পরে পরে তিনি আসলেন এবং আসার পর তিনি ভারত তাকে ডাকলেন। কি করলেন? ভারতটাকে ডাকলেন যে আসো আগরতলায় গেলেন এবং সেখানেই মূলত বাংলাদেশকে কিভাবে স্বাধীন করা যায় সে বিষয়ে তিনি রূপরেখা ভারত থেকে নিয়ে আসলেন। এটাকে এই জন্য বলা হয় কি? সত্য মামলা বলা হয়। কি বলে? সত্য মামলা বলা হয়, কারণ ঘটনা সত্য ছিল, বাট সেটা পাকিস্তানের জন্য ক্ষতিকর, বাংলাদেশের জন্য কি ছিল? উপকারী, আমাদের জন্য ছিল উপকারী। সো এই জন্য এটাকে সত্য মামলা বলা হয়। তাই এই মামলার নামকরণ করে কি? তারা এই মামলার নামকরণ করেন রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। আগরতলার ষড়যন্ত্র মামলার নাম কি থাকে? রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। অর্থাৎ গং যারা আছে, অন্যান্য যারা আছে তাদের কথা এখানে বলা হয়, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। সো এই পরিকল্পনা মামলায় কতজন আসামি ছিলেন? 35 জন। তাদের ছবিটাও আমি এখানে নিয়েছি। কি করেছি? তাদের ছবিটাও আমি এখানে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবার ছবি এখানে আছে। এখান থেকে আসলে কি হলো? 35 জনের নামে মামলা করলো। মামলার পরে পরে এই আসামিদেরকেই মূলত উদ্ধার করার জন্য বা রক্ষা করার জন্য আমাদের তৎকালীন সময় আবার আরেকটা আন্দোলন হলো, যেটাকে আমরা বলে থাকি 69-এর গণ অভ্যুত্থান। 69-এর গণ অভ্যুত্থান থেকে 4টা প্রশ্ন আসে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আসি আমরা 69-এর গণ অভ্যুত্থান থেকে যেটা আসবে, 4 জন শহীদ কখন কখন হয়, এটাই সবচেয়ে বেশি আসা প্রশ্ন। আসাদ, সার্জেন্ট জহুরুল হক, শামসুজ্জোহা এবং মতিউর রহমান, এই 4 জন শহীদ কখন কখন হয়, এটাই সবচেয়ে বড় আসার প্রশ্ন। সো আমরা আসি। হ্যাঁ বলেন স্যার। ওই যে 6 দফার বিষয়ে বলছেন আপনি একটু আগে, এটা তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে 23 মার্চ। আবার 5 ফেব্রুয়ারি এটা তিনি ঘোষণা করা লাহোরে হয়। গিয়েছিলেন, পাকিস্তানের অধিবেশনে, সংসদ সদস্য অধিবেশনে গিয়েছিলেন। তিনি গিয়ে সেখানে এটা ব্যক্ত করেন যে আমি আমার বাংলাদেশের জন্য এটা এখন দরকার। আমার প্রশ্নটা হচ্ছে 6 দফা দিবস পালন করা হয় 7 জুন কেন? 7 জুনে এটাকে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, এক্সিকিউশনের ব্যাপারটা থাকে। অর্থাৎ 7 জুন 6 দফা দিবস কোথায় পালন করা হয়েছে, এটা একটু আমাকে ক্লিয়ার করেন তো দেখি। স্যার এটা তো বাদ দিয়ে দিছে, বর্তমান সরকার এটা বাদ দিয়ে দিছে না? হ্যাঁ বলেন একটু বলেন দেখি। এটার ক্ষেত্রে যদি আপনি এটা জানেন তাহলে তো ইতিহাসটা জানার কথা। না স্যার, এটা আমি ওই যে এনটিএসসি বইয়ে পেয়েছিলাম, কিন্তু ওই যে 6 দফা দিবসে পালন করা হয় 7 জুন। আমাদের বিস্তারিত 2রা মার্চ। হ্যাঁ, এরপর হুম, হচ্ছে আর কি কি বলেন তো দেখি। 4 নভেম্বর, আর কি? 2রা মার্চ, 4 নভেম্বর, তারপরে কি আছে? 17ই মার্চ নাকি? জি স্যার, আর 17ই কয়টা মার্চ দিবস বাদ বাতিল দিয়েছে করা হয়েছে? কেউ একজন বলেন দেখি। স্যার। 5টি বাতিল করা হয়েছে না? 7টি না 5টি? স্যার পড়ছিলাম 5টি না, 5টি তো মনে হইতেছে। 17ই মার্চ, 7ই জুন, তারপর স্যার আবার 15ই আগস্ট। 15 আগস্ট জাতীয় শোক দিবস। আচ্ছা, ওনার ব্যাপারটা আগে ক্লিয়ার করি। সেটা হচ্ছে 6 দফা দিবসের ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে ব্যক্ত করেন তিনি কোথায়? 5ই ফেব্রুয়ারি। তখন তো লাহোরে। এক্সিকিউশন হয়নি, তাই না? এক্সিকিউশন হলো না। তারপরে এসে আবার ওই বছরের মার্চে তিনি কি করলেন?
এটাকে সাংবাদিক সম্মেলন করে তিনি প্রকাশ করলেন, বাট তখনও এক্সিকিউশন হয়নি। কিন্তু এই 7 কারণ জুন কোন কেন 7 জুন 1966 সালে তিনি এই 6 দফা কেন হলো না, এর এই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে হরতালের ডাক দিয়েছিলেন। ঠিক আছে, কি করেছিলেন? সারা বাংলাদেশে ধর্মঘট হরতালের এই 6 দফাকে কি করার জন্য, এক্সিকিউশন করার জন্য। আর সেই দিনে পাকিস্তান বাহিনী ওই অতর্কিত হামলা আমাদের উপরে চাপিয়ে দেয়। আর এই জন্যই 7 জুনে আমাদের 6 দফা দিবস পালন করা হয়। ক্লিয়ার আপনি? ঠিক আছে স্যার জি ওকে। সো ওটা স্যার ওটা 62 নিয়ে আমাদের সালে যে দিবসের মধ্যে নাই, এই জন্য ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। হয়তো আপনার কিউরিসিটি হচ্ছে তাই এটা বললাম আর কি। সো স্যার ওটা 62 আমাদের স্যার দিবসে নাই। হ্যাঁ, আমাদের দিবসে অনেকগুলো দিবসে এবার বাতিল করা হয়েছে, জানি না গেলে কেন বাতিল করে। আমার কাছে আসলে বাতিল বাতিল খেলাটা কোনোভাবে আমি গ্রহণযোগ্য মনে করি না। আপনি বাতিল করবেন, আরেকজন এসে আপনাকে বাতিল করবে, হ্যাঁ, তো চলতেই থাকবে, কেয়ার করার। এভাবে চলতেছে না, চলতেছে। স্যার শহীদ জিয়াউর রহমান নেতা বীরুত্তম বাতিল করার জন্য ও দাবি করছিল। তার বিরুদ্ধে এই জন্য তো বললাম এটা ইতিহাসকে কি করা, নাই করে দেওয়ার বিকৃত পলিসি। করা। স্যার কারণ লাহোর প্রস্তাবটা ঢাকায় নাকি লাহোরে উত্থাপন করা হয়? এটা পাকিস্তানের লাহোরে। নামটাই তো লাহোর প্রস্তাব। না, তারপরে কোথায় যেন আমি দেখছিলাম যে আবার ঢাকায় একটু কনফিউশন হয়েছিল না তার না জন্য। না, এটা ঢাকা কনফারেন্সে কি করা হয়, প্রাথমিকভাবে এটা খসড়া প্রণয়ন করা হয়। আর এটা উত্থাপন তো অবশ্যই লাহোরেই করবে, কারণ নামই তো হচ্ছে লাহোর প্রস্তাব। ওখানে দেওয়া হয় কেন? জি আমাদের স্যার, জাতি তার জন্য তত্ত্ব, দিনরাত জাতি তত্ত্ব স্যার এবং লাহোর প্রস্তাব। 1962 সালে যে স্যার শিক্ষা আন্দোলন হয়েছিল, এটা কি পূর্ব বাংলা হয়েছিল নাকি পশ্চিম বাংলা পশ্চিম কেন পাকিস্তানে পশ্চিম হয়েছিল? বাংলায় হবে? ওদের তো ওখানে সোনায় সোহাগা ওরা, আমরাই না শুধু বঞ্চিত, তাই না? বঞ্চিত কারা? আমরা না, আমরাই তো জি বঞ্চিত। স্যার। সো যত আন্দোলন হোক না কেন, সব আন্দোলন আপনাকে পূর্ববঙ্গ হিসেবেই ধরে নিতে হবে। পশ্চিমবঙ্গে যাই হয় হোক সেটা আমার দেখার বিষয় না। আপনি যান পাকিস্তানে, সেখানেও দেখবেন আমাদের বিরুদ্ধে তাদের আন্দোলন আছে, ওদের ডে আছে। হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধ, আমরা আমরা কি পালন করি এখানে? আমরা এখানে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে বিজয় দিবস অহংকার করি না? ওরা আবার ওটাকে কি করে বলেন তো? ঘৃণা করে। ঘৃণা ভরে এটাকে স্মরণ করে। আমাদের মতিউর রহমানকে দিয়েছি বীরশ্রেষ্ঠ উপাধি, ওরা আবার এটাকে কি জাতীয় বেঈমান হিসেবে উপাধি দিয়েছে। এবং যখন মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মারা যাওয়ার পর তার কবর ছিল মাসরুর ঘাটিতে, বিমান ঘাটিতে, তাই না? সেখানে কবরে স্পষ্ট করে লেখা ছিল কি, জাতীয় বেঈমান, বাংলায় আর কি যেটা বলে জাতীয় বেঈমান, মানে কি সে বেঈমানি করেছে হেলিকপ্টার পাকিস্তান, চুরি করে নিয়ে আসছে। বুঝেছেন? সো আমার ওই যে বলে এক দেশের বুলি আর এক দেশের গালি, এটাই নিয়ম, গালি। আমরা যা স্যার পালন করি। হেলিকপ্টারটা যদি নিয়ে আসতে পারতো তাহলে তো অনেক ভালো হইতো। হ্যাঁ, অবশ্যই ভালো হতো। পরিস্থিতি অনেক কিছুই কি করে দিয়েছে, উল্টো করে দিয়েছে। স্যার মাত্র এখন 2.5 যদি মিনিটের স্বাধীনতার রাস্তা ছিল, ঘোষক আসে তাহলে কোনটা 35 জায়গা বলতে কিলোমিটার। হ্যাঁ, 35 কিলোমিটার রাস্তা আসতে পারলেই হয়তো হ্যাঁ, রাজধানী হয়তো গান্ধী চলে ক্লাস আসতো, শেষ হবে। তাই না? কিন্তু হলো না। স্যার স্বাধীনতার ঘোষক এখন এখন কোনটা জায়গাতে হবে স্যার? স্বাধীনতা ঘোষক অবশ্যই জিয়াউর রহমান, দাগাবেন জিয়াউর রহমান। এখন মনের মধ্যে যা পোষেন পোষেন, সেটা আলাদা জিনিস, কিন্তু আপনাকে জিয়াউর রহমান দাগাইতে হবে, কোনো উপায় নেই। সেই তো বলে স্যার দিয়েছে, তাই না? স্যার কালকে যে হইলো স্যার এক দফার ঘোষক কে স্যার? আপনার এই জীবদ্দশায় এক দফার ঘোষক আসবে না, চিন্তা নিয়েন না, ঠিক আছে? আপনার বাচ্চারা যদি পড়ে আর কি, স্যার এই জীবনে ইতিহাস দেবে এমন না। বিকৃত করা যায়? মানে যেটা ইন্টারনেটের যুগ, সবকিছু প্রমাণ আছে, তারপরও বিতর্কিত প্রশ্নগুলো কখনো পরীক্ষা দেবে না, সো এটা নিয়ে চিন্তা করিয়েন না। হ্যাঁ, বিতর্কিত কোনো প্রশ্ন দেবে না, যেহেতু আমাদের আগের আমলে হয়ে গেছে, এই জন্য এখন জিয়াউর রহমান আর শেখ মুজিবুর রহমানের বেজে গেছে। এরপরে 50 বছর পর হয়তো এটা আসতে পারে। এবার আসি, আসাদ কবে শহীদ হয়? পরীক্ষায় প্রচুর পরিমাণ দেয়, কয়েকদিন 20 আগেই জানুয়ারি এক্সাম দিয়েছে। 20 জানুয়ারি 1969। 69। তারপর আসেন, আসামিদের মধ্যে প্রথম হত্যা করা হয় কাকে? সার্জেন্ট জহুরুল হককে 15 ফেব্রুয়ারি 1969। এটা 69 হবে। 69 গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে ছিলেন? এইগুলো 68 আসছে। শামসুজ্জোহা। শামসুজ্জোহা স্যার 18 ফেব্রুয়ারি 1969। এই 69। তারিখগুলো ঠিক করে নিয়েন। হ্যাঁ, 69 হবে সব কয়টা, 68 জি এসে স্যার গেছে। 69। শেখ মুজিবুর স্যার রহমান বিশ্ব পূর্ব শিক্ষক বাংলার নামকরণ দিবস বাংলাদেশ বলা হয় করেন কে? এই যে 18 দেখেন, ফেব্রুয়ারি। এই যে 3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ না? 3টা স্যার বাদ দিয়ে কোনটা আসতো জানেন? এটা আসতো। হ্যাঁ, কারণ কি, সেখানে কে আছে? এ নিযুক্ত আছে। এই যে মুক্তিযুদ্ধ পড়বেন না, এত বেশি পড়বেন, ঘান্ডি ঘুড়ি সব পড়বেন না, কি দেবো জানেন? 1 নং সেক্টর কমান্ডার কে ছিল, জেড ফোর্সের প্রধান কে ছিল, ঠিক আছে? তারপর আর কি আছে তাকে নিয়ে? স্বাধীন বাংলা বেতার 11 কেন্দ্রের নং নামকরণ কে সেক্টরের করেছে? কমান্ডার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম কে করেছে? এটা আসবে, দেখেন ভালো করে।
এগুলো দেবে। সুতরাং এগুলো বেশি করে পড়বেন, কমন পাওয়ার জন্য পড়বেন আর কি। আর তার আমলগুলো পড়বেন একটু, তার আমল 78 থেকে 81, এগুলো পড়তেই হবে আপনাকে। আর আরেকটা আসবে, আপসী নেত্রী কে ছিল, চোখ বন্ধ করে 5টা প্রশ্ন পড়বেন, যে কোনো পরীক্ষা একটা পাবেন, নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে, সো আসেন তাহলে এখানে আমরা আসি। এখানে 3টা প্রশ্নই বেশি এখন গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নামকরণ আর আসার সম্ভাবনা খুবই কম, পড়লে পড়তে পারেন। এই 3জন মানুষের নাম বলেন তো, একটু দেখি কে কয়টা পারেন। স্যার ওই যে ডক্টর শামসুর জোহা শেষেরটা, আর জহুরুদ্দিন মানে সার্জেন্ট জহুরুদ্দিন ও মাঝখানেরটা, আর জহুরুদ্দিন শহীদ বাচ্চার বাপে, জহুরুদ্দিন এটা আসাদ। জি সার্জেন্ট স্যার। জহুরুদ্দিন। জোরলক জোরলক হ্যাঁ, তারপর বলেন, বলেন আসাদ। আরেকজন কে। আরে আরে স্যার এখন 20 জানুয়ারি স্যার শহীদ হয়েছে, নামটা মনে নাই। আসাদ। শহীদ আচ্ছা দেখছেন, এই যে কেন আমরা জানি না, শহীদ আসাদ স্যার, আমরা আসাদ। কেন জানি না বুঝেছেন তো, আমাদের এগুলো তো পড়ানো হয় নাই, আমরা ঠিক জানবো কেমনে, আমাদের এগুলো দেখানো হয় নাই। এগুলো যদি ডকুমেন্টারি আকারে অথবা বইয়ের মধ্যে থাকতো ছবিগুলো, 4-5 জনের একটা, তাও আমরা জানতাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা কি করতে পারি নাই, এগুলো জানি না। সো এটা হচ্ছে আসাদ, সার্জেন্ট জহুরুল হক এবং শামসুজ্জোহা। ঠিক আছে, 3জন শামসুর জোহা। শহীদ ছিল। আরেকজন হচ্ছে মতিউর রহমান। মতিউর রহমান পুলিশের গুলিতে নিহত হয় 24 জানুয়ারি 1969 সাল। এই 4জন শহীদকে দিয়েই শুধু 69টা পড়বেন, 70 সাল পড়ার কোনো দরকার আপাতত নেই, যা আছে আছে, পড়ার দরকার নেই। এবং সবার শেষে আপনাদের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলো দয়া করে পড়ে ফেলবেন গাইড থেকে। কারো কিছু বলার আছে আজকের এই তথ্য নিয়ে? আগামী ক্লাসটা আর অনেক বেশি প্রাণবন্ত হবে, অনেক বেশি তথ্যবহুল হবে। সুতরাং সবার উদ্দেশ্যে অবশ্যই বলবো, ক্লাস মিস করবেন না, আগামী ক্লাসে অবশ্যই আসবেন প্রকৃত ইতিহাস এবং ইতিহাস জানার জন্য। ঠিক আছে, ওকে, আজান দিচ্ছে মনে হয়, আমার আমার মনে হয় আজান দিচ্ছে মাগরিবের। সো সবাই তাহলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শেষ করে দাও।